আমি সেকশন বিতে দেখেছি সবাই সুন্দর পারছো তোমরা ইনিশিয়াল গুলো। তো এটা তো গেল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, বাট আমরা আসলে একটু কিছু থিওরি শেখা দরকার। তো সি প্রোগ্রামিং এর বেসিক্যালি যে সেকশন এতে আমি কিছুটা বলেছি, সেকশন বিতে অনেক তোমরা শুনেছো। তো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলেই হোপফুলি তোমাদের সি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ সি প্রোগ্রামিংটা খুব ইজি একটা প্রোগ্রাম, বাট এটা হচ্ছে বেসিক অফ কম্পিউটার সায়েন্স। সেক্ষেত্রে যদি কোনো জায়গায় লজিকের কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে অবশ্যই লজিকটা ক্লিয়ার করে নেবা। প্রোগ্রামিং এর পার্টটা পরে, লজিকটা যেন তোমাদের সবসময় ক্লিয়ার থাকে, এটা যেন যখন থিওরিটা করাবো আমরা, এটা যেন একদম পরিষ্কার হয়ে থাকে। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, এনি সিলি ডাউটস, এনিথিং, যদি মনে হয় যে এটা এখনই জিজ্ঞেস করা দরকার, যেহেতু লেভেল 1-এর প্রথম দিকে ক্লাসগুলো তোমরা করছো প্রোগ্রামিং এর, তো এখন থেকে যদি মাইন্ড ক্লিয়ার না থাকে পদ্ধতি, এটা কিন্তু তোমরা দেখা যাবে যে তোমাদের ঠিক মতো করতে পারছো না। সো আমি আমার ক্লাসে যে কদিন হয়, আমি এক্সপেক্ট করবো যে যে কোনো মুহূর্তে তোমরা আমাকে ইন্টারাপ্ট করতে পারো, এবং একেবারেই যদি মনে হয় যে কোশ্চেনটা আসলে করার মতো কিনা, যদি এতটুকু নিজের মধ্যে একটু কোয়ারি আসে, কোশ্চেনটা করে ফেলো, করে ফেলে এখনই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা শুরু করি। হ্যাঁ, আজকের ক্লাস ইজ দি প্রোগ্রামিং কনসেপ্ট এন্ড দি ডেভেলপমেন্ট স্টেজ। আমরা যে প্রোগ্রামিংটা তখন লেভেল যেটা করছিলাম সেশনাল এর, এটারই কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করবো আজকে। আমরা যদি দেখি আসলে প্রোগ্রামিংটা কিভাবে হয়, হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল লাইফেও প্রোগ্রামিং আমরা না করলেও কনসেপ্টটা কিন্তু সেম। সেমটা কি হচ্ছে, ব্যাংকে যখন আমরা যাই, তো ব্যাংকে কাস্টমারের কাছে একজন আসে, উনি কাস্টমার একটা চেক লিখে দেন, যিনি রিসিভ করেন উনি জিনিসটা দেখার পরে একটা অ্যাকাউন্ট অ্যালোকেট করে দেন যে অ্যাকাউন্টে কত টাকা আছে নাই, এবং ফাইনালি ওনার এই টাকাটা কোনো এক জায়গায় জমা হয়ে যায়, আইদার সেটা স্টোর হয়ে যাবে অথবা এখান থেকে উনি টাকা উত্তোলন করতে পারবেন। তো একজনে আসে আমার হচ্ছে ওকে, আমার আরো দু একজন জয়েন করেছে, এখন মনে কন্টিনিউ করতে পারি। সো ইনপুট একটা থাকে, একটা প্রসেসিং থাকে এবং আউটপুট থাকে, এটা নর্মাল লাইফেও আমাদের কাজটা চলে। আমরা প্রোগ্রামিং এ এক্স্যাক্টলি এই একই কনসেপ্টেই কাজটা চালাবো। বড় কথা হচ্ছে যে কাজটা আসলে কাকে দিয়ে করাবো, যে যেমনি কাজ করে তাকে দিয়ে সেভাবে বোঝাতে হবে, এভাবে কাজ করতে হবে। উদাহরণস্বরূপ যদি একজন রিক্সা পুলারকে আমি বলি এখান থেকে 12 নম্বরে যাও, তাকে যে ইনস্ট্রাকশনটা দিব, একজন যদি স্কুটার নিয়ে আসেন অথবা ট্যাক্সি ক্যাব নিয়ে আসেন, তাকে কিন্তু আরেক ধরনের মানে ইনস্ট্রাকশনটা দিব। অর্থাৎ যে যেভাবে কাজটা করে আমাকে তাকে সেই কাজটা বোঝাতে হবে। যেহেতু আমরা কম্পিউটারে কাজটা করব, তাকে বোঝা উচিত কম্পিউটার কিভাবে কাজটা করতে পারে। তো কম্পিউটার আমরা জানি ইনপুট প্রসেসিং থাকে এবং একটা আউটপুট সিস্টেম থাকে। অর্থাৎ আমি কম্পিউটারে বসে ইনপুট এবং প্রসেসিং এবং আউটপুট এই ধরনের একটা কনসেপ্ট মাথায় রেখে প্রোগ্রামিং গুলো করবো। কিভাবে করতে পারি, একটা ছোট উদাহরণ দিই। লাইক আমার এখানে কিবোর্ড আছে, হ্যাঁ, আমি তো যা লেখার এই কিবোর্ড থেকেই লিখবো। তার মানে এখানে আমি টাইপ করছি কিবোর্ডে, কিবোর্ড চলে যাচ্ছে হচ্ছে প্রসেসিং এ, আমি একটা অক্ষর টাইপ করার সময় লিখলাম এ, এ লিখলাম। কম্পিউটার এ এইটাতে তার র্যামে কিভাবে নিবে, কার কোনো আইডিয়া আছে? এনিওয়ান আইসিটি যারা অলরেডি করে এসছো? এ এর ইউনিকোড যেটা ওইটা
হতে পারে, ইউনিকোড হতে পারে। কার কোনো আইডিয়া আছে? এনিওয়ান? যে আমি কম্পিউটারে এ লিখলাম এখানে, বাট কম্পিউটারে কিভাবে আসলে ইন্টারপ্রেট করতে পারে? ইউনিকোডের বাইনারি ফর্মটা। এনিওয়ান? একজন তো আনসার করলো। স্যার এনকোডার ডিকোডারের মাধ্যমে। স্যার আজকে ভ্যালুটা ই করে করবে। পারফেক্ট, একজন আজকের কথাটা বললো। আচ্ছা, হয় কম্পিউটার আসলে এ বোঝে না। কম্পিউটার যেটা বোঝে, এই যে নাম্বারটা আছে এটাকে সে আসলে দুইটা জিনিস কম্পিউটার বোঝে, একটা বোঝে 0 আর একটা 1। 0 1 0 1 0 1 0 1 0 1, এই জিনিসটার বাইরে কম্পিউটার কিচ্ছু বোঝে না। হ্যাঁ, মেশিন। 0 মানে হচ্ছে অনুপস্থিত, 1 মানে হচ্ছে উপস্থিত। আমরা যদি সিগন্যাল দেখি, তোমার ইলেকট্রিক সিগন্যাল যদি এটা ইলেকট্রিক পালসের সাথে যায় কম্পিউটারে, এই আমরা সাইন ওয়েভ দেখেছি না আগে? তো সাইন ওয়েভ একটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তো এনি পজিটিভ সাইড থ্রেশহোল্ড ভ্যালুর উপরে এটাকে আমরা ধরো +5 ভোল্ট দিলাম, আর মাইনাস দিলাম হচ্ছে -5 ভোল্ট। কম্পিউটার আসলে বোঝে এই পার্টটা। +5 ভোল্ট মানে হচ্ছে সামথিং অ্যাভেলেবেল, এটাকে ধরে 1। কোনো কিছু উপস্থিত নাই অথবা নেগেটিভ ভোল্টেজ আছে, এটাকে সে ধরে আসলে 0, এটাকে ধরে 1, এটাকে ধরে 0। কম্পিউটারে যা কিছু স্টোর হয় 0 1 0 1 এভাবেই। এই মেমোরি যখন যায়, মেমোরিতে আসলে কিছু স্টোরেজ ডিভাইস আছে। এই স্টোরেজ ডিভাইসগুলো কি কেউ বলতে পারবা? এনিওয়ান? রেজিস্টার। রেজিস্টার, কারেক্ট। তো রেজিস্টারের মধ্যে এই ভ্যালুগুলো থাকে। রেজিস্টারের মধ্যে যখন আমি পাওয়ার দিই, অনেকগুলো রেজিস্টার আছে তাদের এখানে। রেজিস্টার যখন আমি পাওয়ার দিই, এটা হচ্ছে পজিটিভ মানে 1, আর যেটা রেজিস্টারে পাওয়ার দিব না সেটা হচ্ছে 0। তার মানে কি, যদি আমি এই এ কে আমি স্টোর করতে চাই কম্পিউটারের হার্ড ডিস্কের স্টোরেজের মধ্যে, এমন একটা সংখ্যা দিতে হবে যে হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল দিয়ে অন অফ করে দিবে। যে যদি রেজিস্টারে এই রেজিস্টারে দিব পাওয়ার, এটা দিয়ে দেবো না, এটা পাওয়ার দেবো, এটা পাওয়ার দেবো না। সামথিং মানে কি, যেটাতে পাওয়ার দেবো এটা 1, যেটা পাওয়ার দেবো না সেটা 0। এইভাবে কম্পিউটারে আসলে এই ভ্যালুটাকে যায়। এখন এটার তলে একটা একে তো কনভার্ট করতে হবে। কনভার্ট করতে গেলে একটা কনভেনশন আছে যে আস্কি ভ্যালু বলে। তোমরা নেটে দেখে না আস্কি ভ্যালুটা কি। প্রত্যেকটা ক্যারেক্টারেরই এরকম একটা করে ভ্যালু আছে। যেমন এর ভ্যালু কত কেউ বলতে পারবা? আস্কি ভ্যালু এ ক্যাপিটাল এর আস্কি ভ্যালু কত? এনিওয়ান? সি ভ্যালু হচ্ছে 65, আর স্যার বাইনারিটা হচ্ছে 0 1 5টা 0 দেন 1। হ্যাঁ, ওটা বাইনারিটা ধরো বড় ক্যাপিটাল এর হচ্ছে 65 আর ছোটটার কত? 97 বা 5 যেটা ধরো। তাহলে এই দেখো আমার কিবোর্ডে কতটা কি আছে? 102 বা 3, তাই না? তাহলে 102 বা 3 কে যদি রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে কত বিট দরকার আমার? আমরা জানি বাইনারি বিটে কি 2 টু দি পাওয়ার সামথিং, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার যদি 2 দেই তাহলে 4টা আসে। তার মানে আমরা 4টা দিলে 4 পর্যন্ত লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। তার মানে আমরা 3টা বিট দিলে 8 পর্যন্ত লিখতে পারি। 7টা বিট লাগবে। 7টা বিট লাগবে, কারেক্ট। 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, তাই না? সামথিং। তার মানে কি আমার আসলে যদি 128 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে চাই 7টা বিট দিলেই যথেষ্ট। আমরা 7টা করে না 8টা করতে পারি। এই জন্য প্রতিটা ক্যারেক্টারকে আমরা আস্কি ভ্যালু হচ্ছে আপ টু 127 পর্যন্ত রাখতে পারি। তো যদি এ হয়, আমরা তো জানি 0 0 1 মানে হচ্ছে 1, 0 1 0 মানে 2, 0 1 1 মানে 3, 0 তাহলে 1 0 0 মানে 4। এভাবে না, এভাবে তোমরা আস্কি ভ্যালু লাগবে, আমরা বলতে দেখবো এটা। তার মানে প্রতিটা কির জন্য করসপন্ডিং একটা করে ভ্যালু আছে। সেভাবে 65 আসে, এরও একটা বাইনারি ভ্যালু আসবে, সামথিং 0 1 0 1 সামথিং কিছু একটা আসবে, যেটা আমরা পরবর্তী
ক্লাসে দেখো। এইভাবে যদি কম্পিউটার আমি লিখি, এইগুলোকে নিয়ে এসে মেমোরিতে নিয়ে এসে স্টোর করে, প্রসেসিং করে। যদি বলি যোগ করতে, তাহলে দুইটা যোগ করে সে আবার আউটপুট দেয়। এই হচ্ছে টোটাল কম্পিউটার ওয়ার্কটা করে। অর্থাৎ আমি যদি কম্পিউটার আর্কিটেকচার জানি যে কম্পিউটার 0-1 বেশি কিছু করতে পারে না, তার মানে যখন কিবোর্ডে আমি একটা এ চাপ দিচ্ছি, সেজন্য এর পরিবর্তে একটা সিগন্যাল পাঠায় যেটা করসপন্ড হচ্ছে 60 করসপন্ডিং বাইনারি ভ্যালু। এতটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে কম্পিউটার যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাই করতে হবে। তো যারা কম্পিউটার তৈরি করেছে কিবোর্ডে, আমরা যদিও এ লিখছি, এর পিছনে দেখবো অনেকগুলো তার দেওয়া আছে, ইলেকট্রিক সিগন্যাল যায়, যে সিগন্যাল রিপ্রেজেন্ট করে হচ্ছে 65 ডেসিমেল ভ্যালু অথবা বাইনারি ভ্যালু 0100 সামথিং। এইগুলো আসলে এইটাতে মেশিন, এই যে কোডগুলো বললাম এটার নাম হচ্ছে মেশিন কোড। অর্থাৎ মেশিন যে ভাষাটা বোঝে সেইটার নাম হচ্ছে মেশিন কোড। বাট আমি তো আসলে 0101 টাইপ করিনি, আমি করেছি এ টাইপ করেছি। তো আমার কিবোর্ডে এটাকে কনভার্ট করে, এই জন্য কিবোর্ডে একটা তার আছে, তারের মধ্যে দিয়ে, বাসের মধ্যে দিয়ে আমার সিপিইউতে কানেকশনটা দিতে হয়। ইলেকট্রিক সিগন্যালটা সিপিইউ যায়, সিপিইউ রিসিভ করে আমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেটা করে আউটপুট দিচ্ছে। আউটপুট একইভাবে প্রিন্টারে কিন্তু একটা তার দিয়ে প্রিন্টিং বা মনিটরে একটা কানেকশন দেওয়া আছে। এভাবে আসলে কম্পিউটারটা কাজ করে। এই টোটাল কম্পিউটার কাজ করার কনসেপ্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? এটা বুঝলে কিন্তু প্রোগ্রামিং এর বেসিক জিনিস জানা হয়ে যাবে আমাদের। তো ধরে নিচ্ছে বুঝতে পেরেছো। এখন ধরো কম্পিউটারে যখন সি প্রোগ্রাম আমি লিখছি, ধরো প্রথম প্রোগ্রামে দেখেছো ইনপুট। তো ইনপুট নেওয়ার জন্য কিবোর্ড থেকে যত ইনপুট দিতে হবে এবং কম্পিউটারের এখানে স্টোর করতে হবে, এখানে মেমোরিটা আসলে থাকে হচ্ছে তোমার হচ্ছে টেবিল আকারে। কম্পিউটারের আর্কিটেকচার যদি তোমরা দেখো যে মেমোরি হার্ড ডিস্ক যেটা আছে, আসলে এটা ছোট ছোট সেক্টরে ভাগ করা আছে এবং সেক্টরে ভাগ করা আছে। একটা সেক্টরের লেন্থ কতটুকু কারো আইডিয়া আছে? 1 বাইট। হ্যাঁ, 1 বাইট। 8 বিট। এখন আমরা যে তোমরা যখন কেনো তখন বলে কি 64 বিট কম্পিউটার, 32 বিট কম্পিউটার ইত্যাদি ইত্যাদি বলে। বেসিক্যালি এটা হচ্ছে র্যামের আর্কিটেকচার এবং ইত্যাদির সংখ্যা দেখেই করা হয়, টু দি পাওয়ার সামথিং করে। তারপরে ধরি যে আমরা 32 বিট, এই যে টেবিল আছে এইটার নাম বলি আমরা ফ্যাট, ফাইল অ্যালোকেশন টেবিল। অর্থাৎ ফাইলটা কোথায় থাকবে এই টেবিলের মধ্যে অ্যাড্রেসটা রেকর্ড করা থাকে। আমরা ধরে নিই যে এরকম একটা টেবিল আছে প্রতিটা। তো আমরা যখন একটা লেখা লিখি, এ লিখি, এটার নাম হচ্ছে ক্যারেক্টার। যখন 1 লিখি এটার নাম হচ্ছে ইন্টিজার। তো ক্যারেক্টারের জন্য বাই ডিফল্ট 1 বাইট জায়গা আমরা মেমোরিতে ব্লক করতে পারি, আর ইন্টিজারের জন্য হচ্ছে 2 বাইট জায়গা আমরা মেমোরিতে ব্লক করি। হ্যাঁ, তো যখন আমি এখান থেকে এ লিখলাম, এ যখন লিখছি মেমোরিতে এখানে গিয়ে ঢুকতে হবে না, এটা স্টোর করতে হবে, তাই না? তো কম্পিউটার যে এখানে স্টোর করবে তখন একটা কমান্ড লিখতে হয় সিতে। সেই কমান্ডটা কি লিখে আমরা? স্ক্যানএফ, ঠিক কিনা? এই যে কমান্ড যখন লিখবো, যখন স্ক্যানএফ কথাটা কম্পিউটার সি প্রোগ্রামিং পাবে, সে ধরে নিবে আমার কিবোর্ডের যে চাপটা হয়েছে এটা স্ক্যানিং করে আমার কম্পিউটার মেমোরিতে স্টোর করে রাখবে। ওকে, স্ক্যানএফ লেখার পর আমরা প্রথমে কি লিখি? ডেটা টাইপ, তাই না? %d বা %c। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি যে তুমি স্ক্যানিং করো, মেমোরিতে এনে রাখো। প্রথম যখন পাবে যে ডি, এটা পাওয়া মানে কি, সে কি বুঝবে এটা কি, আমি এখন আমি কি পেতে যাচ্ছি? ইন্টিজার। তার মানে তার জন্য সঙ্গে সঙ্গে 2টা জায়গা ব্লক করে রাখো। যে আমি ইন্টিজার পেতে যাচ্ছি, তাহলে মেমোরিতে 2টা ব্লক আমি বুক করে রাখলাম। এই মেমোরি কিন্তু আমি সি প্রোগ্রামও যেমন ইউজ করছি, অন্য প্রোগ্রামিং ইউজ করতে পারে, কেউ মুভি চালাতে পারে, মাল্টি টাস্কিং চলতে পারে। তো যখন আমার স্ক্যানের কথা লিখবো, আমি স্ক্যান করতে যাচ্ছি, কোথা থেকে করছি? আমরা কিবোর্ড থেকে করছি। স্ক্যানিং আরেক জায়গা থেকে করা যায়, আমরা শেষের দিকে দেখবো। আপাতত ধরে নিই কিবোর্ড থেকে একটা ক্যারেক্টারকে স্ক্যানিং করে আমরা মেমোরিতে নিয়ে আসতেছি। প্রথমে যখন %d পেলো, সে ধরে নিল যে আমার মেমোরিতে আসলে 2 বাইট জায়গা লাগবে, কারণ আমরা জানি ইন্টিজারের টোটাল লেন্থ লাগে হচ্ছে 2টা জায়গা। এখন জায়গাটা আছে, এখানে আমি ভ্যালু দিব,
ভ্যালুটা কি হতে পারে, ইন্টিজার এনি এনি পরিমাণ ভ্যালু হবে, 1 0 1 0। এটা আমরা পরে দেখে নিব যে সমস্যা সর্বোচ্চ কত পর্যন্ত দেওয়া যায়, টু টু দি পাওয়ার সামথিং একটা ভ্যালু আছে। আমরা ধরলাম আমি 210 এখানে ইনপুট দিলাম, তো 210 কনভার্ট হয়ে আমার এই জায়গা থেকে বাইনারি কোডে কনভার্ট হবে। আচ্ছা, ভ্যালুটা তো দিলাম এখানে, ধরো 210 দিলাম। এই যে মেমোরিতে আমি জায়গাটা নিলাম, ভ্যালুটা আসলো, ভ্যালুটার মালিককে এই জায়গাতে ভ্যালু দিলাম, এটা কার কার এটা এই ভ্যালুর মালিককে কেউ তো থাকতে হবে, তাই না? জি স্যার। তাহলে এই জন্য আমরা প্রথমে ডিক্লেয়ার করিনি যে ইন্টিজার এ। যখন আমি ইন্টিজার এ ডিক্লেয়ার করি শুরুতেই, তখন ইন্টিজার বলে সে মেমোরিতে 2টা বাইট জায়গা ব্লক করে রেখেছে, দিয়ে বলেছে যে এই জায়গার মালিক হচ্ছে এ। তাহলে আমি এই এতটুকু ডিক্লারেশনের পরে একটা র্যামের মধ্যে 2 বাইট জায়গা দখল করেছি এবং তার নাম দিয়েছি যে এইটার মালিকানা হচ্ছে একে দিলাম। এখন তো জায়গা পেয়েছি, বাট ভ্যালু অ্যাসাইন করিনি। স্ক্যানএফ করে আমি ভ্যালুটা অ্যাসাইন করছি। এখন আমি পার্সেন্টেজ দিয়ে ভ্যালুটা বুঝছি যে হ্যাঁ আমি এখন এই জায়গাতে একটা ইন্টিজার ভ্যালু দিব। তো ভ্যালুটা যে আমি দিচ্ছি, নিয়ে কার কাছে রাখবো, এর কাছে রাখবো, তাই না? এ যেখানে জায়গা নিয়েছে। এভাবে করলে কি এখানে ভ্যালুটা স্টোর হবে এখানে? স্যার এম্পারসেন্ট দিতে হবে শুরুতে। আচ্ছা, তার মানে এইখানে মেমোরিতে একটা যাওয়ার জন্য একটা ফানেল লাগবে না? এই জায়গা দিয়ে তুমি এখানে এসে যাও, কিবোর্ড থেকে জিনিসটা তো মেমোরিতে আসতে হবে, তাকে তো একটা অ্যাক্সেস দিতে হবে, একে বোঝাইতে হবে যে না এই জিনিসটা তোমার এখানে মেমোরিতে দিতে হবে। তাহলে এখানে একটা ফানেল আসুক, এই ফানেলটার নামে হচ্ছে এম্পারসেন্ট। ওকে, তার মানে এই এম্পারসেন্ট দিলে বুঝবো যে এটা তুমি এই এর যে জায়গাটা আছে এই জায়গায় ভ্যালুটা স্টোর করে রাখো। এই জন্য স্ক্যানএফে আমরা এম্পারসেন্ট দিই। এবার বোঝা গেছে স্ক্যানএফে কোন এম্পারসেন্ট দিই? প্রথম লাইনে দিলাম ইন্টিজার ডিক্লেয়ার, জায়গা নাম দিলাম যে এ, তাহলে এর জন্য জায়গা দখল করলাম। এর মধ্যে কোনো ভ্যালু নাই, এটা গার্বেজ ভ্যালু আছে বা আনডিফাইন্ড ভ্যালু আছে। স্ক্যানএফ করলাম, বললাম যে আমি নিচ্ছি। স্ক্যানএফ মানে সে বুঝবে যে কোনো একটা ইনপুট ডিভাইস থেকে আমি ভ্যালুটা নিচ্ছি। দেওয়ার সময় প্রথম ডিক্লেয়ার করলাম যে আমি যে ভ্যালুটা নিচ্ছি এটা ইন্টিজার টাইপ, এবং কিবোর্ড থেকে যে ভ্যালুটা আসবে কিবোর্ড থেকে নেওয়ার জায়গাটা হচ্ছে এম্পারসেন্ট। হ্যাঁ, এম্পারসেন্ট দিয়ে ঢুকে গেল, এবং এর মধ্যে আমি এর যে জায়গাটা পেয়েছিলাম সেই জায়গাটাতে আমি ভ্যালুটা দিলাম। তো যে ভ্যালুটা এরপর থেকে কিবোর্ড থেকে যখন চাপ দিব, যে ভ্যালুটাই যাক সরাসরি গিয়ে মেমোরির এই স্পেসে গিয়ে জমা হয়ে যাবে। এই প্রসেস কি ক্লিয়ার তোমাদের? আচ্ছা, এখন ধরো যদি তুই এম্পারসেন্ট না দিয়ে কোনো একটা স্ক্যানএফ করো, তাহলে কি কিবোর্ড থেকে মেমোরিতে জায়গাটা যাবে? যাবে না। না, তখন দেখবা যে তোমার প্রোগ্রামিংটা হ্যাং করছে, মানে কাজ হচ্ছে না। এটা কোনো আইডিয়া আছে কেন কম্পিউটার মাঝে মধ্যে হ্যাং করে? যে এটা যদি স্ক্যানএফের এম্পারসেন্ট না দাও, কোন দিক দিয়ে যাবে জায়গাটা খুঁজে পায় না। হ্যাঁ, তখন হয়ে যায় কি সে এখানে একবার গোতাগতি করে, এখানে একবার যায়, এখানে যায়, কোনো জায়গায় যখন সব জায়গায় সে নক করা শুরু করে কোনো জায়গা পায় নাই, তখন মেমোরি ব্লক হয়ে যায়। এখানে দেখবা যে কম্পিউটার তোমার লক হয়ে গেছে। এটা আমরা পরে শিখবো, এটার নাম হচ্ছে পয়েন্টার। সে পয়েন্ট করতে থাকে চতুর্দিকে, মানে খুব ডেঞ্জারাস কম্পিউটার জন্য। যখন আমরা ভাইরাস দিয়ে কোনো একটা কম্পিউটারকে নষ্ট করতে চাই, তখন কিন্তু এই কাজটাই করা হয়। তাকে কোনো পার্টিকুলার লোকেশন না দেখিয়ে দিয়ে সকল লোকেশনে গিয়ে প্রয়োগ করা শুরু দেওয়া হয়, দিয়ে কম্পিউটারের প্রসেসটাকে ওভারঅল করে ফেলা হয়। এটা যখন শেষের দিকে যখন আমরা শিখবো অ্যাডভান্স প্রোগ্রামিং, তখন এই জিনিসটা দেখবো। আবার এই একটা এম্পারসেন্ট বাদ দিয়ে যদি আমি একটা কম্পিউটার প্রোগ্রামিং করতে পারি এবং ডাটা কম্পিউটারকে হ্যাং করতে চাই বা নষ্ট করতে চাই, করা সম্ভব। এটা অনেক কাজ আছে। আবার আমরা এখন ধরে নিই যে এম্পারসেন্ট দিয়েই আমাকে এখানে করতে হবে। তাহলে আমার ইনপুট চলে আসলো, এখন একটা ভ্যালু দিলাম, আমি আরেকটা ভ্যালু দিতে পারি না? বি দিতে পারি। যদি বি দেয়, বির জন্য নিশ্চয়ই এখানে একটা জায়গায় দিয়ে দিবে, এটা বির জায়গা। এর একটা ভ্যালু হলো, বির একটা ভ্যালু হলো। এবার বললাম যে সাম এ প্লাস বি, তাহলে এর ভ্যালু সে নিবে, বির ভ্যালু নিবে। এই ভ্যালুটা মেমোরি থেকে কোথায় নিয়ে যাবে? কোন অ্যারিথমেটিক অপারেশন করার জন্য কোথায় নিয়ে যায়? এএলইউ নামটা শুনেছো? অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ এরা অ্যারিথমেটিক কাজগুলো করে। অ্যারিথমেটিক লজিক ইউনিট তখন বলবে যে আমাকে তো একটা সাম কথা করতে বলেছে, এই ইনস্ট্রাকশনটা সে পাবে,
সে সামের জিনিসটা আমার দুটো যোগ করতে হবে, তখন কি করবে, এই ভ্যালুটা নিবে এবং এই ভ্যালুটা নিয়ে যোগ করে আবার তো কোথাও না কোথাও স্টোর করতে হবে, তাই না? তাহলে আমাকে আরেকটা ডিক্লেয়ার করা উচিত ছিল সাম নামে ভেরিয়েবল। তাহলে সামের জন্য আরেকটা জায়গা দিয়ে দিবে কোনো এক জায়গায়, এখানে কম্পিউটার 2 বাইটের দিয়ে যোগফল যেটা আসবে সেখানে এইটা স্টোর করে রাখবে। এই কাজটা করে ফেললাম হচ্ছে 3টা লাইন দিয়ে, ইন্টিজার এ বি আর সাম, স্ক্যানে দিলাম একটা ভ্যালু, মেবি আরেকটা স্ক্যানে দিয়ে বি ভ্যালু নিতে পারি, সাম করলাম। এই দুইটা যোগফল কাজ করার পরে এরিথমেটিক লজিক ইউনিট দুইটাকে যোগ করে দিয়ে আবার সামে যেখানে জায়গা আছে ওখানে ব্যাক করে দিল, এই সামে এটা অ্যাসাইন করলো, এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ইকুয়াল টু সামে যখন স্টোর হলো, কিন্তু কম্পিউটারের মেমোরিতে আছে, আমি কি দেখতে পাবো এটা? হ্যাঁ স্যার। তাহলে আমাকে তো আসলে স্ক্রিনে আবার দেখাইতে হবে, এখানে দেখাইতে হবে, আবার কম্পিউটারকে বলতে হবে যে তুমি এটাকে স্ক্রিনে দেখাও। এইটার কমান্ড নাম হচ্ছে প্রিন্টএফ, এখানে লিখে, হ্যাঁ, প্রিন্টএফ অর্থাৎ প্রিন্ট ফাংশন। প্রিন্টএফ দিয়ে বললাম যে কাকে দেখাতে হবে, সামকে দেখাইতে হবে, তাই না? আমি সামের চাচ্ছি, এর ভ্যালুর টাইপটা কি, পার্সেন্টেজ ডি। তাহলে কি করবে সে, সামের যে লোকেশন আছে এখানে যেহেতু নতুন করে ইনপুট আসতেছে না, ভিতরে ভিতরে হচ্ছে, এই জন্য আর এম্পারসেন্ট লাগছে না এখানে প্রিন্টিং এর জন্য। আর যেহেতু নতুন ইনপুট আসতেছে না, কম্পিউটার ভিতরে প্রসেস করেছে, এই জন্য প্রিন্টিভের সামের সামনে কিন্তু আর এম্পারসেন্ট নাই, এম্পারসেন্ট শুধু রিসিভ করার জন্য বাইরে থেকে 200 করে এই প্রিন্টটা নিয়ে যাবে, সে দিয়ে মনিটরে ডিসপ্লে করবে। তাহলে প্রিন্টএফ দিলে কি করবে, কাকে ডিসপ্লে করবে, সামকে। সামটা কি ডাটা ছিল, ইন্টিজার টাইপ। তাহলে সেই ইন্টিজার টাইপ বুঝবে যে আমার 2 বাইট জায়গাতে যা ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি নিয়ে যাবো, গিয়ে প্রিন্ট করবো। এইবার কি এই প্রোগ্রামিং এবং কম্পিউটার আর্কিটেকচার এটা কি বোঝা গেছে সকলেরই? ইয়েস স্যার। ইয়েস স্যার। এনিওয়ান যারা প্রথম দিন ল্যাব করেছো কম্পিউটারের, আমি সেকশন বি তে একটু দেখিয়েছিলাম, সেকশন এ হয়তো দেখাতে পারেনি, এখন বলছে যে এভাবেই কিন্তু কম্পিউটারের সি প্রোগ্রামিং এবং আমার টোটাল কম্পিউটার আর্কিটেকচার কিভাবে কাজ করে এটা এভাবেই হয়। তো এখন আমার ডাউট দুটো ক্লিয়ার হয়ে গেল যে কেন আমি এম্পারসেন্ট স্ক্যানএফে দিই আর প্রিন্টএফে দিই না, কমান্ড কিন্তু একই। যদি দেখি এটা দেখো, স্ক্যানএফ প্রিন্টএফের কোনো পার্থক্য নাই, স্ক্যানএফ সিনট্যাক্স একই জিনিস, কমা এখানে আমি দিচ্ছি ধরো এর ভ্যালু দিয়ে পার্সেন্টেজ ডি, বাট যেহেতু এটা স্ক্যান করতে হবে এর সামনে একটা এফ দিচ্ছি, এম্পারসেন্ট দিচ্ছি, এটা ইনপুট নিল। একই জিনিস যদি প্রিন্টএফ করি একই সিনট্যাক্স, এ দিলাম পার্সেন্টেজ ডি দিলাম, এটা যেহেতু টোকেনকে আমি ইনভার্ট করে দিলাম। এখানে একটাই পার্থক্য, এখানে শুধু এম্পারসেন্ট নাই। এম্পারসেন্ট কেন নাই, এটা ইনপুট নেওয়ার জন্য ইউজ হয়, যেহেতু আমি ইনপুট নিচ্ছি না, আমি কম্পিউটারের ভিতরের প্রসেসিং থেকেই যদি আউটপুটটা নিচ্ছি, এই জন্য আর এম্পারসেন্ট নাই। এবার কি বোঝা গেছে পার্থক্যটা, কেন দুইটা জায়গায় দুইটা দিই না? কেউ যদি রেসপন্ড করো, যদি ডাউট থেকে। আচ্ছা, এটা কিন্তু আমি যেভাবে বললাম এত ছোট এক্সপ্লেনেশন না, হ্যাঁ, এটা আসলে বেসিক্যালি অ্যাড্রেস ভ্যালু নেয়, যেটা আমরা যখন ফাংশন করবো কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, তখন আরেকটু ক্লিয়ার করবো। এখন বোঝার খালি চেষ্টা করো। স্যার প্রিন্টএফ এ এম্পারসেন্ট দিলে তো মনে হয় র‍্যাম এর অ্যাড্রেসটা মানে প্রিন্ট করবে। জি, এগুলা ডিটেইলস আমি এখন যেতে যাচ্ছি না, পরের দিকে আমরা এগুলো কিন্তু এত সিম্পল না, আমি সিম্পল বুঝলাম, এটা আরো কোনো ভেরিয়েশন অনেকগুলো আছে। হ্যাঁ, ইভেন এটারও অনেক ভেরিয়েশন আছে। তো আমরা আপাতত ধরে নিই ইনপুট নেওয়ার জন্য একটা ফানেল দরকার, জায়গা দরকার, এই জন্য এম্পারসেন্ট দিই। প্রিন্টএফ যেহেতু ইনপুট নিতে হয় না, কম্পিউটার ভিতর থেকেই কাজ করে আউটপুট দিয়ে দেয়, এই জন্য এখানে কোনো এম্পারসেন্ট নেই না। প্রিন্টএফে যদি এম্পারসেন্ট দেই কি হবে, এটার এক্সপ্লেনেশন আমরা পরের দিকে যাব। বোঝা গেছে এটা? তো এখন ধরে নিই যে ইনপুট নেওয়ার জন্য এম্পারসেন্ট আর প্রিন্ট দেওয়ার জন্য এম্পারসেন্ট না, এই জন্য যে এখান থেকে কোনো মানে আউটসাইড থেকে কোনো কিছু একসেপ্ট করতে হয় না, প্রিন্ট দিয়ে শেষ করলাম। এই হচ্ছে, তাহলে স্ক্যানএফ হচ্ছে ইনপুটে গেল, সাম হয়ে আমার হচ্ছে একটা কাজ করলো a প্লাস বি, এবং প্রিন্টএফ হলো আউটপুট। তাহলে স্ক্যানএফ হচ্ছে ইনপুট এই জায়গায়, সাম হচ্ছে প্রসেসিং, প্রিন্টএফ হচ্ছে আউটপুট। তো কম্পিউটার সিস্টেমের ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই 3 আর্কিটেকচার ইজ ওকে আই হেভ। এটা নতুন এক্সপ্লেন করার কিছু নাই। আমরা এখন নেক্সটটাতে যাই। তো কম্পিউটার কিভাবে কাজ করে।
নেক্সট কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ইনস্ট্রাকশন। অ্যাপ্রোপ্রিয়েট এই জন্য বলছি যে আমি আসলে কিভাবে বলবো এটা একটা সিকোয়েন্স আছে বা একটা সিস্টেম আছে। তো একটা ইনস্ট্রাকশন যেটা প্রোগ্রাম আছে, কি হয় এটাতে, a set of information called input data, it will be entered into the computer from keyboard, floppy disk, anywhere, and this input data will be processed. Process মানে আমি যে ইনস্ট্রাকশনে দিই, যদি বলে অ্যাড তাহলে অ্যাড করবে, ডিডাক্ট সাবট্রাক্ট করলে ডিডাক্ট করবে, মাল্টিপ্লিকেশন বলে মাল্টিপ্লিকেশন করবে, এবং ডিভিশন মড ইত্যাদি আছে। ফাইনালি আউটপুট ডেটা প্রিন্টেড will be printed on a sheet of paper or displayed on a monitor. এটা টোটাল কম্পিউটার এভাবে কাজটা করে। তো এটা আমরা বুঝলাম এটা থেকে। So basic 6 components computer operations. A computer can receive data, আমরা জানি, it can store data in memory, and it can perform the arithmetic and manipulation, logic performation, and এই লজিক মানে কম্পেয়ার করতে পারে ছোট বড়, এটা আমরা অপারেটরের সময় দেখবো। এন্ড এমন হতে পারে যে রিপিট করতে পারে একই জিনিস বারবার, যেটার নাম আমরা পরবর্তীতে বলবো হচ্ছে লুপ। হ্যাঁ, তো ইত্যাদি কাজটা কম্পিউটার করে। কিভাবে করে, এটা হচ্ছে সেই স্ট্রাকচার তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখে এসছো। ডাটা ইনপুট, ডেটা চলে যায় হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, সাম লজিক অপারেশন আছে যে ডিসিশন নেয়, নিয়ে ফাইনালি আউটপুট দেয়। কিছু কিছু ক্ষেত্রে এই একই অপারেশন রিপিট করতে হয়, যেটার নাম আমরা ফাংশন এবং লুপ দিয়ে এটা পারফর্মটা করি। এই আর্কিটেকচারে কম্পিউটার বেসিক্যালি ফলো হয়। ছোট একটা A computer's processor শুনে takes information from memory, it manipulates it or changes it using an algorithm, which is just a series of commands. And then it sends the processed information back to be stored in memory again. This continues until the processed information is ready to be output. অর্থাৎ ইনপুট থেকে একটা ডেটা আসলো, এটা মেমোরিতে স্টোর হলো, তারপরে মেমোরি ইনস্ট্রাকশন অনুযায়ী কিছু প্রসেসিং করলো, প্রসেসিং করার পরে আউটপুট দিল। আবার এটা নতুন টার্মিনোলজি এখানে আসলো। টার্মটা কি হচ্ছে? অ্যালগরিদম। অ্যালগরিদম কি জিনিস, কারো কোনো ধারণা আছে? এনিওয়ান? আচ্ছা, আমি ধরে নিই অ্যালগরিদম হচ্ছে আমি যে কমান্ডগুলো লিখছি, লেখার একটা সিস্টেম আছে এবং এটা লেখার একটা সিকোয়েন্স আছে। এই যে সিরিজ অফ কমান্ড ফলোইং সাম রুলস, এটার নামই হচ্ছে অ্যালগরিদম। এই অ্যালগরিদম নিয়ে তোমাদের লেভেল 2 তে একটা ফুল সাবজেক্টে আছে। তো আমরা এত ডিটেলসে যাব না। অ্যালগরিদম এতটুকু বুঝে হলো যে কম্পিউটার যে সি প্রোগ্রামিংটা আমরা লিখলাম কত সেশনালে, এগুলো একটা সিকোয়েন্স ফলো করেছে, এটা আসলে একটা অ্যালগরিদম ফলো করেছে। তো অ্যালগরিদম হচ্ছে সিরিজ অফ কমান্ড ফলোইং সাম রুলস এন্ড রেগুলেশনস, যেটা আমরা একটা সাবজেক্ট একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার আমরা করে দেখে নিব। সো কম্পিউটার ইনপুট ডেটা নিচ্ছে, মেমোরিতে স্টোরেজ হলো, প্রসেসিং করলো অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দি প্রোগ্রাম, আফটার প্রসেসিং এটা হচ্ছে আউটপুট দিল। সো হাউ ডাজ প্রোগ্রামিং ওয়ার্কস, এটা তো বললাম কম্পিউটার কাজটা করে বুঝলাম। এখন যদি আমাকে কেউ একটা কাজ দেয়, তাহলে আমি কিভাবে কম্পিউটার সাহায্য করব? সো ফার্স্ট অফ অল উই নিড টু ডিসাইড এ টাস্ক, যে প্রবলেমটা কি, এটা যে সলভ করতে হবে ফার্স্ট ওইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেন ডিটারমাইন দি টাস্ক, নেচার অফ দি টাস্ক। এই টাস্কটা কি হচ্ছে এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন না অন্য কোনো কিছু? ফার্স্ট অফ অল উই নিড টু আইডেন্টিফাই দ্যাট উই নিড টু পারফর্ম এ টাস্ক এন্ড দি nature of the task needs to be identified. আমি বুঝি কিভাবে করব। দেন উই মেক এ প্ল্যান। যদি এডিশন হয় তাহলে আমরা ধরে নেব যে ঠিক আছে, আগে এ এর একটা ইনপুট নিই, দেন বি এর একটা ইনপুট নিই, দেন তাকে দুইটাকে যোগ করি। তো একবার এ নিলাম, যোগ ফল দিলাম, আবার বি নিলাম, এটা কম্পিউটার এভাবে কাজ করবে না। তো যেগুলো অপারেন্ড আমাকে যোগ করতে হবে, আগে ওটা নিয়ে তারপরে সামটা করলে আমার ইনপুটটা আসে। তো এটা প্ল্যান ডিভাইস করতে হবে। এই যে প্ল্যানিং করছি স্টেপ বাই স্টেপ প্রসেস, দিস ইজ কল্ড অ্যালগরিদম। এখন আমি আমার অ্যালগরিদম করলাম, কম্পিউটারে আমাকে চালাতে হবে। এখন চালাতে হলে বুঝতে হবে কম্পিউটার কোন ভাষাটা বোঝে। যদি আমি সিতে চালাই তাহলে সির মতো করে লিখতে হবে, যদি জাভাতে চালাই জাভাতে লিখতে হবে, যদি অন্য কোনো প্রোগ্রামে চালাই সেই প্রোগ্রামেই এইটাকে আমি প্ল্যানিংটা করবো জেনেরিক টার্ম, যে এটা নর্মাল একটা কাগজের মধ্যে লিখে লিখে করলাম। অথবা কোন প্রোগ্রামের জন্য লিখছি সেই ল্যাঙ্গুয়েজের পরে আমাকে কনভার্ট করতে হবে। সো কনভার্টিং দিস প্ল্যান ইনটু এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। যদি সি প্লাস প্লাস চালাই এক ধরনের কনটেক্সট, যদি জাভা চালাই এক ধরনের, রুবি যদি প্রোগ্রাম চালাই ইত্যাদি, প্রতিটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা ধরন আছে, সেই ধরন অনুযায়ী আমার প্ল্যানটাকে কনভার্ট করতে হবে। দেন আপনার কনভার্সন টেস্ট করতে হবে
নট ইন দ্য কম্পিউটার। টেস্ট করতে হবে পেপারের মধ্যে যে আমি যে ফ্লোটা ঠিক করছি এটা ঠিক আছে কিনা। এটা কিন্তু আমাদের একটা ফ্লো চার্ট করতে হয়। ফ্লো চার্ট আমরা নেক্সট কোনো একটা ক্লাসে দেখাবো। এন্ড ফাইনালি এইটা প্রোগ্রামটা দিয়ে আমরা টাস্ক অ্যাকমপ্লিশ করবো রেসপেক্টিভ প্রোগ্রামের সাহায্যে। এভাবে প্রোগ্রামিংটা করা হয়। ফার্স্ট অফ অল we need to identify a task, then analyze the nature of the task that we need to perform, then make a plan. After making a plan, decide in which platform we want to perform the task. Like a C in a C++. Then test the plan before executing. এটা নাম হচ্ছে ফ্লো চার্ট। আমরা ফ্লো চার্ট পরে একটা ক্লাসে দেখে নেব। এন্ড ফাইনালি ইমপ্লিমেন্ট দ্য প্রোগ্রাম। এভাবে আসলে একটা প্রোগ্রামিং করা হয়। আর তোমাদের একটা টেন্ডেন্সি আছে যখন একটা টাস্কিং দেওয়া হয় তখন সরাসরি কম্পিউটারে বসেই তোমরা প্রোগ্রামিং করতে থাকো। ছোট প্রোগ্রামিং ইজ পারফেক্টলি অলরাইট, বাট গুড প্র্যাকটিস হচ্ছে কাগজের মধ্যে আউটলাইন প্ল্যান করে অনলি দেন গো ফর প্রোগ্রামিং। এই জিনিসটা বোঝা গেছে? ইয়েস স্যার। এখন ছোট প্রোগ্রাম ঠিক আছে, স্ক্যানে প্রিন্ট আউট করছি। যখন বড় প্রোগ্রামিং করবা অলওয়েজ গো ফর পেপার। তো এই হ্যাবিটটা এখন থেকেই করে সলভ করে দেখে তারপরে কোডিংটা তুমি কম্পিউটার খুলাতে পারবে না কোথায় কি লিখেছো। এই যে চেকিং অফ দ্য ইনস্ট্রাকশন, এটা হচ্ছে ফ্লো চার্ট চেকিং। আমরা সেকেন্ড বা থার্ড কোন একটা ক্লাস এটা দেখাবো কিভাবে করতে হয়। হাউএভার দিস ইজ গুড প্র্যাকটিস। এখন থেকে ছোট ছোট প্রোগ্রামগুলোকে তোমরা কাগজের মধ্যে লিখে প্ল্যান করে দেন অনলি দেন এক্সিকিউট। এখন ধরো বুঝতে তো হবে যে প্রোগ্রামিং কনসেপ্টটা আমি এডিশন করছি না, ডিলিশন করছি না, সামথিং যদি ঠিকমতো বোঝাতে না পারি তাহলে কিন্তু এটা কম্পিউটার ঠিকমতো পারফর্ম করবে না। এই জন্য টেস্টিংটা করতে হয়। ছোট একটা উদাহরণ দিই যে ব্যথা সারানোর জন্য একটা ডক্টরকে বলা হয় যে তুমি ব্যথা সারানোর ব্যবস্থা করো যে হাড়ের মধ্যে। তো ইনস্ট্রাকশনটা দেওয়া হলো যে ব্যথাটা সারাতে পারি, তো এখানে কিছু মানে এক্সারসাইজ করতে হবে। তো একজনকে দিল। এখন আমরা দেখি এই ইন্টারপ্রিটেশনটা কে কিভাবে করেছে। উদাহরণস্বরূপ একজনেরটা দেখুন। দেখো ব্যথা সারাচ্ছে। কনসেপ্ট কি বুঝতে পেরেছো প্রোগ্রামিং এর? ঠিকমতো বোঝাতে না পারলে কোথায় যাবে? হাতুড়ি দিয়ে ব্যথা সরাবে। হ্যাঁ, এখন চলো কনসেপ্টে যাই। প্রোগ্রামিং কনসেপ্টের ইস্যুসটা কি তাহলে? ফার্স্ট ইস্যুস যে আমরা একটা সলিউশন বের করব। ফার্স্ট অফ অল উই নিড টু ডেভেলপ এ সলিউশন টু এ প্রবলেম। সো এটা আরেকটা জিনিস বুঝতে হবে যে আমি যেহেতু মেশিনেই কাজটা করাবো, সো উই নিড টু কনভার্ট আওয়ার অল দি টাস্ক টু দি ল্যাঙ্গুয়েজ দ্যাট মেশিন আন্ডারস্ট্যান্ডস। অর্থাৎ কম্পিউটার বোঝে 0-1 মেশিন ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাকে যেটাই প্ল্যান করি না কেন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিয়ে যেতে হবে। The consideration is any programming, any solving a problem, consideration is that we need to solve this problem in a computer or on a computer, and computer কিভাবে কাজ করে সেটাই বুঝে আমাকে লিখতে হবে প্রোগ্রামার হিসেবে। সো সিএসসি গ্রাজুয়েট আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আমি যাকে দিয়ে কাজটা করাচ্ছি তার প্রবলেম আগে বুঝি, সে কিভাবে কাজ করে সেটা বুঝি, অনলি আমি যেন অ্যালগরিদম প্রোগ্রামিং ডিজাইন করতে পারি। সো কনসিডারেশন ফর সলভিং এনি প্রবলেম যে আমাকে এটা কম্পিউটারের করতে মাথায় রাখতে হবে এবং কম্পিউটারের আর্কিটেকচার মাথায় রাখতে হবে কম্পিউটার কিভাবে কাজ করে। আমি বেসিক আর্কিটেকচার বলেছি, এটা ইনপুট আছে, প্রসেসিং আছে এবং আউটপুট আছে। এই জন্যই কিন্তু আমরা প্রথমে মানে স্ক্যানএফ করি, তারপরে আমরা তার প্রসেসটা চালাই। তো এই প্রসেসটা খেয়াল রাখতে হবে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যত প্রবলেমই থাক না কেন উই নিড টু জাস্ট সিকোয়েন্স দি স্টেপস, যেটা আমরা অ্যালগরিদমের কথাটা বলছিলাম। উদাহরণস্বরূপ আমি এমআইএসটিতে বাসা থেকে এমআইএসটি আসার জন্য আমার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। যে ফার্স্ট অফ অল ইউ নিড টু প্রিপেয়ার ফর দি ক্লাস, যে আগামীকাল কি কি ক্লাস আছে। দেন সকালে উঠার পরে আমাকে আজকে ক্লাসের রুটিন দেখে দেখে আমাকে ব্যাগগুলো গোছাতে হবে। দেন আমার মোড দুটো হতে পারে,
আমি আমার যদি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে ব্যক্তিগত গাড়িতেই আসলাম, অথবা যদি এমএসটি বাস পাই এমএসটি বাসে আসলাম, অথবা অন্য কোনো সিএনএস আসলাম। তো স্টেপ ইজ যেটাই করি না কারণ আমাকে প্রথমে ড্রেস করতে হবে, ব্যাগগুলা গোছাতে হবে, কোনো একটা স্টেপ মিস করলে কিন্তু পরবর্তী স্টেপ যাওয়া যাবে না। আমি ব্যাগটা কোনো কিছু ছেড়ে চলে আসলাম, ক্লাস করতে পারবো বাট যেটা এফিসিয়েন্ট হলো না জিনিসটা। জানি ভাই কাজ করতে পারে, আমি আমার জানি যে যদি বাসে হয় তাহলে একটু আধা ঘন্টা আগে উঠতে হবে, যদি নিজস্ব গাড়িতে হয় আধা ঘন্টা পরে উঠতে হবে। সো এটা প্ল্যানিং করলাম যে আমি যদি হয় তাহলে 7টার সময় উঠে 7:30টার সময় বাসে রওনা করবো। ব্যক্তিগত গাড়ি হলে তাহলে একটু পরে করবো। আবার ডিস্টেন্সে নির্ভর করছে আমি কি উত্তরা থেকে আসি নাকি আমি 12 নম্বর থেকে আসি, ইত্যাদি ইত্যাদি কনসিডার করে সেকেন্ড ফাইনালি এমআইটিতে নামলাম। আমি তো ক্লাস হচ্ছে আমার 4তলা বা 6তলায়, আমি কি 6তলায় গাড়ি নিয়ে উঠতে পারবো? নো, আমাকে নেক্সট হচ্ছে ওয়াকিং করে যেতে হবে, ওয়াকিং করে যেতে হতে পারে, অথবা আমি লিফটে উঠতে পারি। এই যে আপ টু বাসা থেকে এমআইটিতে যে আসলাম, ছোট ছোট পার্ট যে ডিভাইড করলাম, দিস ইজ কল হচ্ছে অ্যালগরিদম, আর এইগুলোর নাম হচ্ছে সিকোয়েন্স অফ স্টেপস। অর্থাৎ একটা কাজ করতে গেলে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। এইটা যে ছোট ছোট কাজ করছি এইটার নাম হচ্ছে মডিউল। তো আমরা সি প্রোগ্রামিং এ যখন যাব ছোট ছোট মডিউলে আমরা এটা কাজ করব। এটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেখান থেকে সি প্রোগ্রামিং করাটা হয়। তো স্টেপস এই জন্য করতে হচ্ছে, আমি জানি কম্পিউটারে কোনো কাজ করতে হলে প্রথমে আগে ইনপুটই দিতে হবে, ইনপুট না দিলে সে কিভাবে প্রসেস করবে, আর প্রসেস না করে কিভাবে আউটপুট দিবে। সো সিন্স কম্পিউটার আর্কিটেকচারের ধরনটাই এরকম, আমার প্রোগ্রামিংটা ওভাবেই করতে হবে। প্রথমে ইনপুটটা নিতে হবে, তারপর প্রসেসে যেতে হবে, তারপর আউটপুটে যেতে হবে। একটা টেকনিক বোঝা গেল যে সিকোয়েন্স অফ স্টেপ দিয়ে আমাদের কাজটা করতে হবে। এই জন্যই আমাদের লাগে হচ্ছে অ্যালগরিদম ডিজাইন, ডাটা স্ট্রাকচার, যেটা আমরা অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার একটা সাবজেক্ট, আমরা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট আছে, এটা আমরা পরে শিখবো। সো ফার্স্ট টেকনিক বুঝলাম যে সিকোয়েন্স অফ স্টেপ করতে হবে, স্টেপ তো করলাম, এটাকে ছোট ছোট একটা ডিকম্পোজ করতে হবে, যে ছোট ছোট কাজ করি একটা সিঙ্গেল লাইনে। এটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কে কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করছে। প্রোগ্রামিং ইজ নাথিং বাট স্টাইল অফ থিঙ্কিং। একই প্রোগ্রামিং কেউ 10 লাইনে করতে পারবে, অনেকে 100 লাইনে করবে। সো এই যে স্টাইল অফ থিঙ্কিং, স্মার্টনেস যেখানেই আসবে যে আমার প্রোগ্রামিং এর কোডের সংখ্যাটা কতটুকু হচ্ছে। যদি অনেক বেশি কোড হয়ে থাকে তাহলে ওভারহেড হবে, ওভারহেড হলে মেমোরি বেশি জায়গা নেবে, এবং অনেক বেশি রেস্ট্রিকশন বাইপাস করে করে তারপর আউটপুট দিতে হবে। এইখানেই বেসিক্যালি আমার এফিসিয়েন্সির কথাটা আসে, যে ভালো প্রোগ্রামার না খারাপ প্রোগ্রামার। সো অনেকে 10 লাইনে যে আউটপুটটা দিতে পারবে, অনেকে 100 লাইনেও একই আউটপুটটা দিবে। যত কম লাইনে আমি আউটপুটটা দিতে পারি তত কম কম্পিউটারকে আমি টাস্কিং করলাম, যত কম করতে টাস্কিং করতে পারি তত কম প্রসেসিং পাওয়ার ইউজ করছি। এই জন্যই স্মার্টফোন যেগুলো করে বা অ্যাপস যেগুলো আছে তারা চেষ্টা করে মেমোরি যত কম নিতে পারে, এবং ফোনের যে এফিসিয়েন্সি যেগুলো বাড়ায় তারা আসলে এই প্রসেসিং এর এই সিকোয়েন্সগুলোকে শর্ট করে ফেলে। তো আমাকে আসলে স্টাইল অফ থিঙ্কিং হচ্ছে স্মার্টনেস অফ প্রোগ্রামার, সে যেভাবে কাজ করে। তো এইটা আমাদের জরুরি অ্যাচিভ করা। এটা অ্যাচিভ করতে গেলে আমাকে দুইটা জিনিস ফলো করতে হবে, যেটা একটু পরে আসছি। তো এটা করার জন্য তাহলে আমার সিকোয়েন্সটা কি হবে? ফার্স্ট অফ অল একটা সলিউশন আমি নিজে নিজে জেনারেট করবো স্টাইল অফ থিঙ্কিং এর মাধ্যমে। এইভাবে সলিউশনটা করা যায়। সলিউশনে কি কি থাকতে পারে? কতগুলো ছোট ছোট প্রোগ্রাম থাকতে পারে। যেমন এই যেটা বলছিলাম যে ক্লাসে যাওয়ার আগে প্রস্তুতি নিব, জানি বাই বাস, এন্ড দেন কিভাবে যাব। করার পরে সলিউশনটা দিয়ে আমি রিফাইন করার চেষ্টা করবো যে আমি সলিউশনটা যে করলাম আমার বেস্ট সলিউশন কোনটা। আচ্ছা, আমি যদি উত্তরা থেকে আসি তাহলে কি ফ্লাইওভার উপর দিয়ে এসে ইসিবি দপ্তর পার হয়ে এসে আমি কি ডানে 12 নম্বর দিয়ে ঘুরে আসবো, না ডিএসএস এর মধ্যে দিয়ে আসবো? তো আমার দুইটার মধ্যে শর্টেস্ট পাথ মনে হচ্ছে যে ডিএসএস এর মধ্যে আসলে কম সময় লাগবে, তার মানে কিছু টাইম সেভ হবে, প্লাস আমি যে ঘুরে না আসার জন্য কিছু তেল সেভ হবে। তো এই যে রিফাইনমেন্ট থিঙ্কিং প্রসেসের এই কাজটা হচ্ছে ইনিশিয়াল সলিউশনের পরেই রিফাইনমেন্টটা করতে হবে। তো ফার্স্ট কি আসছে আমার, এইটাকে আমার প্ল্যানিংটা এফিশিয়েন্ট কিনা এটা চেক করতে হবে। এফিশিয়েন্ট দুইভাবে করা যায়, একটা টাইমের সাহায্যে, একটা স্পেসের সাহায্যে। আমি কি কম সময় লাগছে কিনা আর আমার কম স্পেস নিচ্ছে কিনা। তো এই দুটা যদি আমি অ্যাচিভ করতে যাই তাহলে আমাকে অ্যালগরিদমটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে, মানে প্ল্যানিংটা করতে হবে। আমরা জানি যেহেতু আমার মেমোরিটা এভাবেই কাজ করে। সো এফিসিয়েন্সি কিভাবে করব? একটা টেকনিক হচ্ছে অ্যালগরিদম ডিজাইনিং। অর্থাৎ অ্যালগরিদম আমি আগেই বলেছি বেসিক্যালি সিকোয়েন্স অফ এক্সাক্ট স্টেপ। আমি অনেক কটা আমার সিকোয়েন্স হতে পারে, যেখান থেকে
বেস্ট সিলেকশনটা নিব যে না এই সিকোয়েন্সটা ওর জন্য বেটার। তো ওয়ান অফ দি ক্রাইটেরিয়াস হচ্ছে অ্যালগরিদম ডিজাইনিং অ্যান্ড নেক্সট ইজ দি ডাটা স্ট্রাকচার। অর্থাৎ আমার যে ডেটাগুলোকে আমি সিকোয়েন্সিং করছি, ডেটাগুলো কেমন হতে পারে এইটার একটা সিকোয়েন্স, কিভাবে ডাটাটা স্টোর করতে পারে, তারপরে এটাকে স্টেকে রাখবো না অ্যারেতে রাখবো না লিস্টে রাখবো। হাউএভার ডাটা স্ট্রাকচারিং একটা সাবজেক্ট আমাদের আছে এবং আমরা সেশনালে এক্স্যাক্টলি এই জিনিসটা দেখবো যে ডাটা কিভাবে স্টোর করছি, কিভাবে অ্যারে করছি না লিস্ট করছি, এটা হয়তো 7 বা 8 উইকের দিকে অ্যারে বা লিস্টে যখন যাবো তখন আমরা দেখবো। সো আমরা ডেটা স্ট্রাকচারিং করছি মানে কি ডাটাগুলো কিভাবে গোছানো যায় এটাও আমরা একটা দেখবো, আর একটা প্রোগ্রামিংটা কিভাবে সাজানো যায় এটাই দেখবো। এই দুইটা ভাবে আমরা এফিসিয়েন্সি অর্জন করতে পারি। বেস্ট ওয়ে যেটা পেলাম এটা দিয়ে আমরা একটা ফাইনাল সলিউশন করলাম। সো ইনিশিয়াল ডিজাইন, দেন রিফাইনমেন্ট বাই কনসিডারিং টু ফ্যাক্টরস, ওয়ান ইজ দি টাইম কি কম লাগবে কিনা এবং স্পেস কম নেবে কিনা। আর স্পেসটা কম না উদ্দেশ্য হচ্ছে কম্পিউটারের মেমোরি ইজ ফিক্সড। যদি আমরা এমন একটা প্রোগ্রামিং করি যে অনেক বেশি স্পেস নিচ্ছে, এটা এফিশিয়েন্ট প্রোগ্রামিং না। সো এই জন্য আমার যদি র্যাম আমার ফিক্সড আছে, যত কম র্যাম ইউজ করে আমার প্রোগ্রামিংটা করতে পারবো তত বেশি এফিশিয়েন্ট হবে। যদি যত কম স্পেস এবং কম ম্যানিপুলেশন করতে পারি তাহলে আমার ব্যাটারি যে আছে ব্যাটারির ড্রেনেজটাও কমে যাবে। সো বেস্ট প্রোগ্রামার কি করবে, সময় কম নিবে, কম র্যাম ইউজ করবে, কম স্পেস ইউজ করবে, যাতে মেমোরি কম ইউজ করার জন্য যেটা হবে যে বাকিদেরকে সুযোগ দিবে এবং যত কম কাজ করছে তত কম পাওয়ার খরচ হবে এবং ব্যাটারি এফিশিয়েন্ট হবে। এই জন্য দেখবা যে ব্যাটারির ভালো ভালো মোবাইলে কিন্তু তারা একটা ব্যাটারি ড্রেনেজ সিস্টেম রাখে এবং অ্যাপস গুলোর একটা ব্যাটারি কনজাম্পশন একটা রিপোর্ট পাওয়া যায় যে কে কার কতটুকু মানে মেমোরি এবং ব্যাটারি ইউজ করছে। তো বেস্ট অ্যাপস গুলো সবসময় চেষ্টা করে কম এই মেমোরি ইউজ করা এবং কম পাওয়ার কনজাম্পশন করার জন্য। সো অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার অ্যানালাইজ করে উইল সিলেক্ট দি বেস্ট ওয়ান টু গিভ এ ফাইনাল সলিউশন। অ্যান্ড ফাইনাল সলিউশন হয়ে গেল এফিশিয়েন্ট ফ্লোচার্টের মাধ্যমে, তখন আমাকে নাও উই আর রেডি টু কনভার্ট দিস টোটাল প্ল্যানিং ইনটু এ প্রোগ্রাম। প্রোগ্রাম মানে একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। তো ফাইনাল সলিউশনে এসে উই নিড এ ল্যাঙ্গুয়েজ দ্যাট উইল বি এক্সিকিউটেড অন এ কম্পিউটার। এই ল্যাঙ্গুয়েজটা অনেক কিছু হতে পারে, আমি ডিসাইড করতে পারি যে সিতে করবো না C++ করবো, যেখানে ইচ্ছা সেখানেই করতে পারি। আবার যে ল্যাঙ্গুয়েজে যাই না কেন তার আগের পার্টটা কিন্তু কমন। তো এই ইত্যাদি আছে যেগুলো বলছেন ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ইত্যাদি লাগবে। ফাইনাল সলিউশন আছে আমরা ডাটা স্ট্রাকচার করলাম। এখন ডাটা টাইপ যেটা বলছি, আমরা কি ইন্টিজার ইউজ করবো নাকি ফ্লোটিং ইউজ করবো? যদি দেখি আমার ফ্র্যাকশন নাই, শুধু শুধু ফ্লোট কেন ইউজ করবো? ফ্লোটিং এর ডাটা টাইপ কত বাইটের, এনি আইডিয়া? 4 বাইট। 4 বাইট। আমার যেখানে ইন্টিজার আছে যোগ বিয়োগ, ইন্টিজারের যোগ বিয়োগ, এখানে কি আমার সামটা কি ফ্লোটিং করা উচিত না ইন্টিজার করা উচিত? ফ্লোট। ফ্লোটের আইডিয়া আছে ফ্লোট সংখ্যাটা কি? 10। ডেটা টাইপ হচ্ছে আমার হচ্ছে ক্যারেক্টার, হ্যাঁ, ইন্টিজার আর হচ্ছে ফ্লোট, আরো আছে। এটা হচ্ছে বেসিক্যালি ফ্র্যাকশন, অর্থাৎ 2.20 এই ডেসিমিলার পরের সংখ্যাটা। দেখো এদিকেও যেমন সংখ্যা আছে এদিকেও সংখ্যা আছে। ইন্টিজার হচ্ছে মেইন ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে 2 বাইট জায়গা নেয়, আর ক্যারেক্টার হচ্ছে 1 বাইট নেয়। তো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং হচ্ছে এটা। আমি যদি 3 কে 2 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে? 1.5, তাই না? পয়েন্টের পরেও একটা ইন্টিজার আছে, যদি একে 2 বাইট দিই তাহলে একে 4 বাইট দেওয়া উচিত না? ইয়েস স্যার। বাকিরা কি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. কনসেপ্ট কোথাও যদি আটকে যায় বলো। দেখো আমি ফ্র্যাকশনে যখন এই পাশে একটা ইন্টিজার রেখেছি এই পাশে রেখেছি, তাহলে এর জন্য তো আসলে ডাবল জায়গা দেওয়া উচিত। এখন আমি একটা প্রোগ্রামিং করলাম যে এ হচ্ছে ইন্টিজার ভ্যালু 10, বি হচ্ছে ইন্টিজার ভ্যালু 5, সাম ইন্টিজার যদি আমি করি তাহলে 10 × 5 = 15, অর্থাৎ এই 2 বাইটের জায়গার মধ্যে আমার উত্তরটা হয়ে যাচ্ছে। আমি যদি বলি না সামটাকে আমি ফ্লোট রাখবো, তাহলে সেই মেমোরিতে কি করবে? 4 বাইট জায়গা ধরে রাখবে এই সামের জন্য।
সামের জন্য জায়গা ধরে রাখবে 4 বাইট, আর এ এর জন্য ধরে রাখবে 2 বাইট, যেহেতু ইন্টিজার বলেছি। বি এর জন্য ধরে রাখবে 2 বাইট। তো যোগফল কিন্তু আলটিমেটলি ইন্টিজার হলে যোগফল ইন্টিজারই হবে, তাই না? তো আমি 4 বাইট যখন জায়গা যোগ করলাম, আমার আসলে মেমোরিটা এই জায়গাটা শুধু ইউজ হবে যদি লেফট সাইড থেকে আমরা অ্যালাইন করি। তাহলে এই 2 বাইটের জায়গাটা শুধু শুধু দখল করে রেখেছি না, ঠিক কিনা? তো আমি জায়গা লাগবে 2 বাইট, আমি কিন্তু সাম ফ্লোট করে কিন্তু উত্তর আসবে, কোনো সমস্যা নাই, যেহেতু ইন্টিজার টাইপের যোগফল। তো অযথা আমি কিন্তু 2 বাইটের জায়গাটা ওয়েস্ট করেছি শুধুমাত্র ডেটা টাইপ ডিক্লেয়ার করার জন্য, ফ্লোট ডিক্লেয়ার করার জন্য। এই জন্য ডেটা টাইপটা জরুরি, যে আমি কোন ডেটা টাইপ ইউজ করবো, এবং অপারেটরগুলো তো আমি জানি পরে অত প্লাস মাইনাস গুণ বা কিছু আসবে। তো এই ডেটা স্ট্রাকচার আমাদের একটা মাথায় থাকা উচিত। এফিশিয়েন্ট প্রোগ্রামিং এর জন্য যেটা যেটা দরকার করব আমি সেই ডেটা টাইপটা ডিক্লেয়ার করবো। আমি একটা উদাহরণ দেখাচ্ছিলাম, যদি ইন্টিজারের যোগফল ইন্টিজারই হবে, যদি আমি এটার জন্য ফ্লোট ডিক্লেয়ার করি, ওয়েস্টেজ অফ স্পেস যাচ্ছে, এটা যে স্পেস এফিসিয়েন্সি হলো না। এটাই বলছে যে ডেটা টাইপটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে অ্যালগরিদম, আমার আগে বলেছি সিগনেচার রেস্টের। আমরা আসলে তোমাদেরকে ডেটা টাইপের যে বিভিন্ন অপশন আছে সেটা হয়তো তোমাদেরকে আমরা পয়েন্টার, যেটা ক্লাস 7 বা 8 সেশনালে পয়েন্টার আমরা তোমাকে শেখাবো, যেখানে ডাইনামিক অ্যালোকেশন যেটা বলছিলাম পয়েন্টারের কথাটা। তো আমরা এগুলো সবই প্রোগ্রামিং করবো। অ্যালগরিদমের আমরা বলছি যে এটা সিকোয়েন্সার বেস্টেড, এবং কিছু কিছু স্টেপ রিপিট হয়, এটাও বলেছিলাম আমরা। যখন আমরা রিপিট করব তখন এটাকে তো কন্ট্রোল করা উচিত, যে এটা কি একবার রিপিট করব, নাকি 2 বার রিপিট করব, নাকি 3 বার রিপিট করব। তো এটাকে কন্ট্রোল করা উচিত, সেটা আমরা একটা লুপ দিয়ে কন্ট্রোল করি। কি লুপ? ফর লুপ হতে পারে, ওয়াইল হতে পারে, যেটা আমাদের 3rd বা 4th সেশনাল থেকে শুরু হয়ে যাবে। তো আমাকে এই টোটাল অপারেশনটা কন্ট্রোল করার জন্য আমাকে কন্ট্রোল লাগবে। আমরা তার এই জন্য ইফ এলস শিখবো, ডু ওয়াইল শিখবো, ফর লুপ শিখবো। এগুলো হচ্ছে কন্ট্রোল করার জন্য, যেটা অ্যালগরিদমকে ইমপ্লিমেন্ট করার কাজে লাগবে। কিছু কিছু জায়গায় ফাংশন ইউজ করবো, অর্থাৎ ফাংশনের কাজটা হচ্ছে এই কাজ, আমি ধরো এখানে একটা কাজ করছি, কাজ করতে করতে ধরো রান্না করছি, আমি রান্না করার সময় সব দিলাম, লবণ নাই, কি করবো আমি? এনিওয়ান, আমার যারা রান্না করে একজন উত্তর কি করবো এই মুহূর্তে? বাসায় লবণ নাই, কি করা উচিত? রান্না কি বন্ধ রাখবো? কিনে নেওয়া স্যার। তার মানে আমার যে কাজের লোক আছে তাকে বললাম যে তুমি গিয়ে 1 কেজি কুইকলি পাশের দোকান থেকে লবণ নিয়ে আসো। আমার কিন্তু কাজ বন্ধ হয়নি, রান্না কিন্তু চলছে, যে এখন রান্না চলতেছে, চলো তুমি লবণটা তাড়াতাড়ি নিয়ে আসো। কাজের লোককে আমি লবণ দিয়ে আবার এই রান্নার মধ্যেই দিলাম, কাজটা করলো কি কাজের লোক, তাই না? এই যে কাজের লোকে একটা বাড়তি চলাকালীন সময় একটা কাজ দিয়ে তার কাছে আউটপুট নিয়ে আসলাম, তাকে কি দিলাম? যে টাকা দিলাম, 10 টাকা নিয়ে যাও, 1 কেজি লবণ নিয়ে আসো। তো তাকে 10 টাকার ইনপুট দিলাম এবং 1 কেজি লবণ আউটপুট নিয়ে আসলাম, মানে আমি কাজ কিন্তু কন্টিনিউ করছি। এই যে কাজের যে কাজটা করাইলাম, এটার নাম হচ্ছে ফাংশন কম্পিউটারে। একটা ছোট ফাংশন করাইলাম মেইনটার মধ্যে থেকে। এই ফাংশনটা আমরা পরে শিখবো হচ্ছে 7 সেশনালে, সরি মেবি 7 সেশন। অর্থাৎ মেইন প্রসেসের মধ্যে যদি একটা কাজ আমি করে আবার আউটপুটটা ওখানে নিয়ে আসি, সেটার নাম হচ্ছে ফাংশন। তোমরা যদি লক্ষ্য করে দেখো যে আমরা কিন্তু লিখি যে মেইন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, অনেক কিছু লিখি, শেষের দিকে লাস্ট একটা ওয়ার্ড লিখছিলাম রিটার্ন, তাই না? এটা লিখছি না প্রোগ্রামিং এর মধ্যে, প্রথম প্রোগ্রামিং এ। অর্থাৎ এইটা নামে একটা, এটা নামে ফাংশন। এই ফাংশনটা মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে আমি বলে দিয়েছি যে তুমি সব শেষ করার পরে রিটার্ন 0 করো। এই লোকের মধ্যে এটা বলতে পারে তোমাকে 10 টাকা দিলাম, সব তুমি খরচ করে আসো, খালি হাতে আসো, এটা বলতে পারি। তো একে বলছে যা কিছু করার এখানে করে তুমি খালি হাতে আসো, এই জন্য 0 দিয়েছি। অর্থাৎ এখানে আমি এ নিয়েছিলাম, এখানে বি নিয়েছিলাম, প্লাস সাম করে এখানে প্রিন্ট করে দিয়েছিলাম, এর কোনো কাজ নাই। এই যে রিটার্ন করছি, রিটার্নটা আসলে যাই হচ্ছে এই জায়গাটাতে, এটা আমরা ফাংশনে শিখবো। অর্থাৎ একটা ফাংশনের আউটপুট ডেটা থাকে, কোনো একটা কাজ আমি দিই, অর্থাৎ এখানে যদি আমি ফাংশনটা লিখতাম, কাজগুলোকে ইনপুট হচ্ছে 10 টাকা, আউটপুট হচ্ছে 1 কেজি লবণ, লবণ নিয়ে এসে মেইন ফাংশন ব্যাক করলাম। মেইন ফাংশন থেকে তোমার সাব কাজ করা দেয়, এটা নাম ফাংশন। এইটা কোথায়
হবে অ্যালগোরিদমের মধ্যে এটা প্ল্যান করতে হবে যে আমাকে এগুলো কাজ বারবার করতে হবে। তো এই জন্য আমাদের এই জিনিসটা আসবে, ডু ওয়াইল ফাংশন এবং কিছু 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 রিকার্সিভ ফাংশন আছে যেটা আমরা এইট সেকশনে দেবো, এইট সেশনে। কিছু ফাংশন একই জিনিস বারে বারে করতে হয়, রিকারশন বলে এটাকে। তো এতগুলো মাথায় জাস্ট জেনারেল আইডিয়া, প্রথম ক্লাস জেনারেল আইডিয়া নিয়ে রাখো। এগুলো প্রতিটা জিনিসে আমরা এক একটা করে চ্যাপ্টার, যেমন ইফ এলস এর জন্য একটা সপ্তাহ পাবা, ডু ওয়াইলের জন্য এক সপ্তাহ পাবা, ফাংশনের জন্য এক সপ্তাহ পাবা, রিকার্সিভের জন্য এক সপ্তাহ পাবা, প্রতিটা জিনিসের জন্য পয়েন্টের জন্য এক সপ্তাহ পাবা। অর্থাৎ আমার প্রোগ্রাম সলভিং এর যে যে রিকোয়ারমেন্ট আছে প্রতিটার জন্য আমি সেশনালে যাব। কি কাজ করছে, সলিউশনের জন্য কাজটা করছে। স্টেজগুলো আলোচনা, বেসিক্যালি প্রোগ্রাম ডেভেলপিং স্টেজ হচ্ছে we need to define a problem and outline a solution। এখনো বলি কাগজের আছে, এন্ড আপনি করার পরে অ্যালগরিদম মানে কি সিকোয়েন্স অফ স্টেপে সাজালাম খুব সুন্দরভাবে। দেন টেস্ট দি correctness of the algorithm is still in the paper form, possible solution, then we will go for coding। এখন যখন তোমাকে আমি গত সেশনে যেমন একটা কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেন দেখেই কিন্তু তোমরা সরাসরি কোডিং শুরু করেছিলাম। ছোট প্রোগ্রাম বলে ইজিলি করেছে, বড় প্রোগ্রাম পারবে না। এই জন্য বলে প্র্যাকটিস হচ্ছে। এই প্রোগ্রামিং এ যাওয়ার আগে আমি কিন্তু এই 4টা স্টেপ ফলো করে তারপরে প্রোগ্রামিং এ যাচ্ছি। এই কাজগুলাই হচ্ছে আমাদের সিস্টেম ডিজাইনের কাজ, অথবা ডিজাইনে আমরা বলি প্রোগ্রাম ডিজাইনের কাজগুলো। ফাইনালি কোড দি অ্যালগরিদম ইনটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি সি যদি করে থেকে সি, জাভা ইত্যাদি ইত্যাদি, এন্ড রান দি প্রোগ্রাম অন দি কম্পিউটার, আমরা তো কম্পিউটারে রান করবো। এন্ড ফাইনালি কি কি কাজ করলাম, উই শুড হ্যাভ এ ডকুমেন্টেশন। এইটা হচ্ছে টোটাল প্রোগ্রামিং এর স্টেজ। আমরা একটা 5 মিনিটের Yes, sir. ভালো হতো স্যার। আচ্ছা 5 মিনিটস ব্রেক নিয়ে আবার আমরা জয়েন করবো। লগ আউট হয়ে না, জাস্ট ফ্রেশ হয়ে নাও, হাঁটাহাঁটি করো, দিয়ে আমরা পরেরটা কন্টিনিউ করবো। তো 5 মিনিটস রিল্যাক্স করে আবার আসো।
আচ্ছা, আমি ব্যাক করে এসেছি, তোমরা আছো তো? না, Yes, sir. শুরু করি। Yes, ভালো sir. লাগে না, আজকের শেষের দিকে মোটামুটি কয়েকটা টপিক ইন্ট্রোডিউস করে শেষ করে দেবো আজকে। আচ্ছা, একটা ছোট উদাহরণ দেখি যে টাস্ক আসলো যে টেক 3 নাম্বারস ইনটু এ প্রোগ্রাম, অ্যাড দেম অ্যান্ড put the output. The result should be displayed on the monitor. So task হচ্ছে 3 নাম্বারস, অর্থাৎ আমরা ইনপুট পাবো 3টা নাম্বার। আমাকে 2টা কাজ, তাহলে আমি বোঝা যাচ্ছে এখান থেকে যদি এটাকে ডিকম্পোজ করি, আমার টাস্কগুলো বোঝার চেষ্টা করি। 3 নাম্বার নিতে বলেছে আমাকে, কাজটা করতে বলেছে, অ্যাড করতে বলেছে, অ্যান্ড আউটপুট দিতে বলেছে রেজাল্ট। অর্থাৎ আমাকে 3টা কাজ করতে হবে, ইনপুট, প্রসেস, আউটপুট। তাহলে এটাকে যদি আমি এটা দিই, তাহলে আমি অনায়াসে 3টা ছোট সিকোয়েন্স করে ফেলতে পারি। কি করতে পারি? একটা প্রোগ্রামিং লিখে ফেলতে পারি যে এইটা হচ্ছে অ্যালগরিদম লিখছি বেসিক্যালি আমি। ডিটারমাইন ইনপুট, ইনপুট 3টা, ডিটারমাইন কি ছিল? 3টা নাম্বার। ডিটারমাইন প্রসেসিং, প্রসেসিং কি আমাদের? এডিশন। আর ডিটারমাইন আউটপুট কি? এটাকে ডিসপ্লে করতে হবে। যদি আমি একটা ছোট ফ্লোচার্ট করি, ইনপুট, প্রসেসিং, আউটপুটের এই ফ্লোচার্ট করি, তাহলে বোঝা যাবে যে ইনপুট অ্যাজ 3 নাম্বার, ও নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 3টা নাম্বার নিলাম। রিড দিস 3 নাম্বার অ্যান্ড অ্যাড দিস নাম্বার, অর্থাৎ এটাকে স্ক্যান করে 3টা অ্যাড করে অ্যান্ড প্রিন্ট দি নাম্বার, 3টা কাজ করলো এবং প্রিন্টের আউটপুটটা আমরা স্ক্রিনে দিলাম। ছোট একটা ইংলিশ দিয়ে লিখলাম। কম্পিউটার যদিও বুঝবে না, এটা কম্পিউটারে বোঝানোর ব্যবস্থা আমরা পরে করবো, বাট আমরা নিজেরা বুঝি যে এই প্রোগ্রামটা যদি সলভ করতে হয় এই কটা স্টেপ লাগবে। ইনপুটের মধ্যে লাগবে 3টা নাম্বার নিতে হবে, প্রসেস করতে হবে কি নাম্বারটা নিয়ে যোগ করে ফাইনাল করে ফেলা এবং প্রিন্ট কমান্ড দিয়ে দেওয়া, এবং আউটপুটে চলে গেল প্রিন্টেড রেজাল্টটা ইত্যাদি। এইভাবে আমরা একটা প্রোগ্রামিং প্ল্যান করতে পারি, ছোট একটা প্রোগ্রামিং। এটাকে যদি আরেকটু কম্পিউটারের কাছাকাছি ভাষায় লিখতে যাই, তাহলে এইভাবে লেখা যায়। তো ইনিশিয়াল প্ল্যান করলাম, এবার কম্পিউটারে অ্যালগরিদম ভাষা লিখছি যে ইনপুট নিচ্ছি রিড নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, প্রসেস করছি নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3, এই 3টা যোগফল গিয়ে টোটালে গিয়ে অ্যাসাইন হয়ে যাচ্ছে, ফাইনালি প্রিন্ট টোটাল, কারণ এই টোটালের মধ্যে আমার টোটাল যোগফলটা আসছে, দিয়ে প্রোগ্রামটা এন্ড করলাম। এই যে একটা সিনট্যাক্স ফলো করলাম, এইটার নামে হচ্ছে অ্যালগরিদম। যে এই সুন্দর একটা দিলাম কম্পিউটারের, এইটার মধ্যেই কিন্তু আমরা পরে কোড লিখতে পারবো। তাহলে এই প্রথম লাইনের জন্য কোডটা কি লিখবো আমি? যদি আমি তো বললাম এটা একটা মোটামুটি অ্যালগরিদম করেছি, অ্যালগরিদম পড়তে কোডিং এর দরকার। প্রথম লাইনের জন্য কি কোড লিখবো আমি এখানে? আগে তো ইন্টিজার গুলো নেওয়া লাগবে। হ্যাঁ, স্ক্যানএফ করতে হবে। স্ক্যানএফ করার আগে আমি বুঝতেছি যে আমাকে যে ভ্যালু যে আমি স্টোর করবো, এই ভ্যালুটা আগে জায়গা দখল করতে মেমোরিতে। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। 3টা নাম্বার যেহেতু এ, বি, সি, 3টা নাম্বার আমি নিয়ে স্ক্যানএফ করলাম। তাহলে এ, বি, সি স্ক্যানএফ করলাম, পার্সেন্টেজ এ, পার্সেন্টেজ বি, সি, 3টাই হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ দিলে পার্সেন্টেজ করলাম। তার মানে আমরা এখানে নিলে 3টা নাম্বার নিয়ে ফেললাম। তো প্রথম লাইনের কাজটা করসপন্ডিং কোড লিখে ফেললাম। নেক্সট লাইনের কাজটা কি? টোটাল করতে হবে। তাহলে আমি এই পরের কোডটা কি লিখতে পারবো? টোটাল ইকুয়াল টু কি দিব? ইনপুট নিচ্ছি কি কি? a প্লাস b প্লাস c প্লাস সি। তাহলে দেখো আমি ইংলিশটাকে কিন্তু আমার কম্পিউটারের কাছাকাছি লিখে ফেললাম। লাস্ট লাইনটা কি দেওয়া আছে আমাদের? প্রিন্ট টোটাল। তার মানে এটাকে কম্পিউটারের ভাষায় যেহেতু সিতে লিখছি আমি, প্রিন্ট এফ দিয়ে আমি বললাম যে কাকে দিতে হবে? টোটালকে প্রিন্ট করতে হবে। টোটাল কি টাইপ? টোটাল, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ, এই টোটাল। তাহলে আমার 3 লাইনের করসপন্ডিং কোড হয়ে গেল। এইটার নাম হচ্ছে অ্যালগরিদম, যেটা হচ্ছে অলমোস্ট ইংলিশের মতো আমার বোঝার মতো। আর এইটা হচ্ছে কোডিং। কোডিংটা কার মতো হলো? এই কোডিংটা হচ্ছে সির সিনট্যাক্স ফলো করেছি। আমি লাস্ট স্লাইডে দেখবো একই জিনিস কোন প্রোগ্রামিং কিভাবে করে। তো প্ল্যানিং ইজ ওকে, ইউনিভার্সাল টু অল। আর যে প্রোগ্রামিং এ কাজ চালাবো সেই প্রোগ্রামিং এর সিনট্যাক্স গুলো লিখতে হবে, কোডিং গুলো লিখতে হবে। এটা কি বোঝা গেছে?
স্যার ইনপুটের মধ্যে রিড কেন বললাম স্যার, স্টোর বলতে পারি না, কারণ নাম্বার তো ওকে স্টোর করতে বলতেছি আমি। জি জি, বাট কথাটা হচ্ছে যে স্টোর করবো হচ্ছে প্রসেসিং এর অংশ হিসাবে, বাট ইনপুট তো নিতে হবে কিবোর্ড থেকে, ইট ইজ অ্যাকশন। হ্যাঁ, আমাকে নাম্বারটা রিড করতে হচ্ছে, শুরুতে তো রিড না করলে স্টোর কেমনে করবো? বুঝা গেছে? ইয়েস স্যার। যখন আমি রিড কমান্ডটা দিচ্ছি, মানে এটার নাম স্ক্যানএফ। স্ক্যানএফের কাজের অংশ হিসেবে হচ্ছে কিবোর্ড থেকে ইনপুটটা নিয়ে, এই যে ইনপুট প্রসেসিং আউটপুট যা দেখেছিলাম, কিবোর্ড থেকে ইনপুট নিয়ে মেমোরিতে স্টোর করে ফেলা। হ্যাঁ, এই জন্যই রিড করছে নাম্বারটা। এটা বোঝা গেছে? ইয়েস স্যার। তো দেখো আমি কিন্তু অ্যালগরিদম লিখলাম, করসপন্ডিং কোডও লিখছিলাম। এখন যে এই যে কোডটা আমি এমনি আগে লিখেছি, মানে এটা কোডটা পড়ে যায়, অ্যালগরিদম দেখার পরে অ্যালগরিদমটা ঠিক আছে কিনা এটা টেস্ট করতে হবে। টেস্ট করতে কিভাবে? ওই যে হাতে হাতে ধরে দেখতে হবে যে ঠিকমতো যাচ্ছে কিনা। যদি টেস্টে কোথাও ভুল থাকে, এইটাকে আমরা চেক করতে পারি। এটার নাম হচ্ছে ডিবাগিং। ডিবাগিং মানে আবার চেক করে নিই যে ভুল আছে কিনা। করার পরে তারপরে আমি কোডিং এ যাব অ্যালগরিদমটা। হ্যাঁ, দেন অ্যালগরিদম ইজ ফাইনাল। নাও কোড দিস অ্যালগরিদম ইনটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজে? আমি সি করলে সির মতো লিখবো, জাভা করলে জাভার মতো লিখবো, রুবি করলে রুবির মতো লিখবো, PL/SQL লিখলে PL/SQL মতো লিখবো। আপ টু অ্যালগরিদম ইজ ইউনিভার্সাল টু অল প্রোগ্রামস। হাউএভার এটাকে একটু মাথায় রাখতে হবে যে কোন প্রোগ্রামিং আমি করছি, সেই প্রোগ্রামিং এর একটা মাথায় রেখে কিন্তু অ্যালগরিদমটা করার দরকার, নাহলে পরে ডিফিকাল্ট হয়ে যায় এটাকে কনভার্ট করার জন্য। ইত্যাদি ইত্যাদি দেখা আছে। ফাইনালি যখন কোডিং করে ফেললাম, দেন উই ক্যান রান দিস প্রোগ্রাম ইনটু আওয়ার ডিজায়ার্ড ল্যাঙ্গুয়েজ। যদি সিতে করে সি, মেশিনে কনভার্ট করলাম। এখন ধরো মেশিন তো বোঝে 1 to সামথিং, আমি তো লিখেছি এখন পর্যন্ত ABCD দিয়ে। মেশিন তো ABCD বোঝে না, তাই না? A+B মেশিন কিন্তু বোঝে না। মেশিন বোঝে হচ্ছে 0001 আর 0010, এই দুটাকে যোগ করতে হবে। তো বাইনারি এডিশনটা আমরা পরের দিকে দেখব কিভাবে করে। তো মেশিনের এই যে 010 তে নামাইতে হবে, আমি তো লিখেছি সাম ইকুয়াল টু A+B। এই সাম ইকুয়াল টু A+B, এটাকে মেশিনকে বোঝাইতে হবে না যে এটা মানে হচ্ছে A মানে এগুলা, B মানে এগুলা। এই কাজটা কি করবে? কম্পাইলার। এই কাজটা দুইটা ব্যক্তি করতে পারে। একটা হচ্ছে কম্পাইলার, আর একটা কি একই ধরনের আছে? ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার। অর্থাৎ কম্পাইলারও করতে পারে, ইন্টারপ্রেটারও করতে পারে। তো কম্পাইলারের ইন্টারপ্রেটার দুইটা কাছাকাছি জিনিস, একটু পার্থক্য আছে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে, কিছু কিছু হচ্ছে ইন্টারপ্রেটার ইউজ করে। কম্পাইলার ইন্টারপ্রেটার দুটাই আসলে বেসিক্যালি কনভার্ট করে একটা প্রোগ্রাম ইনটু এ মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন যেটা বোঝে। আমরা পরে কম্পাইলার ইন্টারপ্রেটার কাজটা দেখবো। সো কি করবে? কম্পাইল করবে, সিনট্যাক্স থাকলে সিনট্যাক্স এরর কারেকশন করবে, রান দি প্রোগ্রাম। সব শেষ করার পরে এই টোটাল কাজগুলো যেটা করলাম, এটা ডকুমেন্ট করা এই জন্য উচিত যে এই জিনিসটা যদি যখন আমি একটা প্রোগ্রামিং করে ছেড়ে দিলাম, এটা 1 বছর পরে প্রবলেম শুরু হলো, তার একটা টিম এসে এটা কিন্তু ইনভেস্টিগেট করবে, করে প্রোগ্রামিং সলিউশন দেখবে কোথায় প্রবলেম হয়েছে। তখন যেন ডকুমেন্ট দেখে চেক করতে পারে যে এই জায়গায় এই কাজটা করেছে। এই জন্য একটা ডকুমেন্টেশন দরকার আছে। তো আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা আছি, আমরা অলওয়েজ এই প্রসেসটা ফলো করি। ফুল করার পরে একটা প্রোগ্রাম ডেভেলপ করার পরে, প্রজেক্ট ডেভেলপ করার পরে একটা ডকুমেন্ট রেডি করে রাখি যে আমরা কিভাবে কাজটা করেছিলাম। সেখানে কি কি থাকে? SRS বলি আমরা, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ডিজাইন ডায়াগ্রাম থাকে, এবং ফাইনালি কোডিং এর এক্সপ্লেনেশনটা থাকে। এই ডকুমেন্টটা একটা হার্ড ডকুমেন্ট হয়, এই ডকুমেন্টটা জমা দিতে হয় প্রজেক্টের সাথে। তো পরবর্তী সময় যদি আমি নাও থাকি, এই আরেকটা ইঞ্জিনিয়ার যারা আছে, তারা যদি আমার ডকুমেন্ট দেখে দেখে সলিউশনটা বের করতে পারে। মোরাবার মেইনটেনেন্স যারা কাজ করবে তারা কিন্তু প্রোগ্রামাররা না। তো মেইনটেনেন্স কিন্তু আলাদা একটা টিম থাকে। এই জন্য ওয়েল ডকুমেন্টেড, ওয়েল ডিজাইন এন্ড ওয়েল স্ট্রাকচার একটা ডকুমেন্ট তৈরি করতে হয়। এটা একটা টেকনিক, এটা আমরা কোনো একটা লেভেলে দেখে নিব কিভাবে। এটা সফটওয়্যার ডিজাইনিং এর সময় আমরা এই জিনিসগুলো দেখে নিব। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এখন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আসে। আমি যে এতক্ষণ বলছি যে সিতে লিখবো না এটা লিখবো, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমাদের আছে। তোমাদের আমরা ফোকাস দিব C++, জাভা ইত্যাদি, পাইথন ইত্যাদি ইত্যাদি শিখবো আমরা। ইভেন ডাটাবেজের কিছু ডাটাবেজে ওরাকল, PL/SQL ইত্যাদি ইত্যাদি শিখবো পরবর্তীতে। সো এগুলো কতগুলো হচ্ছে প্রসিডিউরাল, কতগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রসিডিউরাল মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্রোগ্রাম রান করে ফেলে, যেটা সি করে আর কি। সি কম্পাইল করার পর আমরা কম্পাইল চাপ দিয়ে একবারে রান করে।
আর কিছুটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, যেটা হচ্ছে জাভা, ছোট ছোট সেগমেন্টে কাজ করে। আমরা যখন লেভেল 2 তে জাভা শিখবো তখন এটা দেখবো। আবার এই ল্যাঙ্গুয়েজ গুলোর হচ্ছে তো পার্ট গেল, আরেকটা ক্যাটাগরিতে আমরা ডিফাইন করতে পারি লো লেভেল, যেটা মেশিন লেভেলে কাজ করে, মেশিন কোড বলি, মেশিন ল্যাঙ্গুয়েজ। ইন্টারমিডিয়েট লেভেলে কিছু আছে অ্যাসেম্বলার অথবা কনভার্টার ইত্যাদি ইত্যাদি। এবং হাই লেভেল হচ্ছে যেটা আমরা বুঝি, হাই লেভেল কোনটা, যেটা জাভা ইংলিশের কাছাকাছি যেগুলো, এগুলো হচ্ছে হাই লেভেল বলি। এগুলো ক্যাটাগরি করা হচ্ছে জাস্ট আইডেন্টিফাই করার জন্য। যেমন দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা ইংলিশে বুঝি, সি, আমরা লিখতেছি ইংলিশ সি এ প্লাস বি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটাকে কিভাবে কনভার্ট করবে, ও লিখবে অ্যাট এ কমা বি, এই সিটেন্স হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এইটাকে আবার মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে দেখো এরকম করে ধীরে ধীরে করবে, ফাইনালি হার্ডওয়্যার এটা ইমপ্লিমেন্ট করবে। তো হার্ডওয়্যারের আগে মেশিন ল্যাঙ্গুয়েজ লাগে। এখন যেটা বলছিলাম যে ট্রান্সলেট করতে হাই লেভেল টু লোয়ার লেভেল, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। এটা দিয়ে আজকে টপিক শেষ করবো আমরা। কম্পাইলার কি করে, এন্টার প্রোগ্রামটাকেই একবারেই কম্পাইল করে তারপরে বাইনারিতে কনভার্ট করে। বাইনারিতে করার উদ্দেশ্যটা কি, কেননা মেশিন তো বাইনারি বোঝে, তাই না? আর আমি তো লিখেছি হচ্ছে এ প্লাস বি, এটা ইংলিশে লিখেছি, মেশিন তো এবি বোঝে না। সো আমার এই বোঝার, মেশিনের মতো করে বোঝানোর জন্য যে কাজটা করতে হবে সেটা কম্পাইলার করবে। এই কম্পাইলার কারা কারা ইউজ করে, সি ইউজ করে, সি প্লাস প্লাস ইউজ করে, সি শার্প ইউজ করে, আরলং ইত্যাদি, কোবল টোবল ইত্যাদি ইউজ করে। এখন আমি যেটা বলছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে একটা মেশিনে বোঝাইতে হবে। আমি ছোট উদাহরণ দিই। তোমরা হয়তো ধরো বিদেশে চলে গেছো, উদাহরণস্বরূপ আফ্রিকায় চলে গেছো। আফ্রিকার লোক কোন ভাষায় কথা বলে? নিশ্চয় তার একটা ভাষা আছে, তাই না? আমি বাংলা বুঝি, আমি ওকে বাংলা বুঝলে সে কি বুঝবে? তার মানে তার জন্য একটা দোভাষী লাগবে না আমাকে? হয় তার ভাষাটা আমাকে শিখতে হবে, অথবা আমার জন্য একজন দোভাষী লাগবে। এই দোভাষী যেন আমার জিনিসটা বুঝে তাকে ইন্টিমেট করে। এই দোভাষীটাই হচ্ছে তোমার হচ্ছে কম্পাইলার। এবার কম্পাইলার কাজটা বোঝা গেছে, সে হচ্ছে আমার জিনিসটা, আমার ইউজার থেকে ইনপুটটা নিয়ে ওই আফ্রিকান লোক যেটা বোঝে সেই ভাষায় যেন সে মানে ট্রান্সলেট করে দিতে পারে। সো যারা একবারে সবকিছু শুনে তারপরে টোটালটা ওকে বোঝাতে বলে, সেটা হচ্ছে কম্পাইলার। আর যদি এটা না করি, আমার একটা লাইন শুনলো, শুনে ওকে বুঝাইলো, আবার আমার একটা লাইন শুনলো, ওকে বুঝাইলো, যদি এটা করি, এটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুজনেই তো ভাষী। টার্গেট মেশিন যেটা বোঝে সেভাবেই সে বুঝাবে, বাট উপায় দুটো, একটা হচ্ছে সবকিছু শোনার পরে একবারে করে তার টোটালটা কনভার্ট করে অ্যাট এ টাইম সে তাকে বোঝালো, আর একটা হচ্ছে প্রতিটা লাইন ধরে ধরে একটা করে লাইন শুনছে, একটা লাইন বোঝাচ্ছে। তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার বেসিক আন্ডারস্ট্যান্ডিং বোঝা গেছে? এনিওয়ান যে কনফিউশন আছো? আমি ছোট একটা ভিডিও দেখলে মানে ক্লিয়ার হবে। ইন্টারপ্রেটার বুঝলাম যে এক একটা করে লাইন করে মাঝে একটা অবজেক্ট করে, এটা একটা সিকোয়েন্স আছে যে সে মাঝে কিছু বাইট কোড করে দিয়ে দেয়। এটা জাস্ট জানার জন্য তোমাদের আমি একটা ছোট ভিডিও দেখাই, তোমাদের জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে। Their strange, convoluted machine language. It's a bit like landing on another planet, whose inhabitants speak an equally strange, convoluted alien language. Getting a mechanic on planet W, same sort of problem that you have when you want to get a computer to do something. Everything you say has to be translated. And you have a choice between two different sorts of translators. One of them is called an interpreter, and the other is called a compiler. Let's suppose that you've previously written out your list of instructions for the repair of your spaceship. And suppose that you choose the interpreter to do the translation. He reads your first instruction: open lid of rocket engine, translates this into gobbledygook, and immediately passes it on to the mechanic, who executes the instruction. Then the interpreter reads your second instruction: remove spark plug, translates this into gobbledygook, and passes it on to the mechanic, who executes it. And so on and so forth. Now, notice how the interpreter works. He stays with you all the time, and he translates each of your instructions immediately, one by one. This is a rather slow process, because the mechanic has to wait while each instruction is being translated.
But on the other hand, it does give you a chance to correct your mistakes as you go along. If the mechanic removes the wrong spark plug, for instance, you'll see this happen right away, and you'll be able to change your instruction accordingly. Compare this with the way the second sort of translator, the compiler, goes about his work. He takes your complete list of instructions and without further ado translates the whole lot straight into gobbledygook. He then hands them back to you and goes away, leaving you all on your own. All this has taken some time, but from now on, things will go very fast. You hand the complete list of gobbledygook to the mechanic, and he executes them all in one go. Bang, bang, bang. There's no waiting about this time. But there's one disadvantage to this, of course. If there was a mistake in your instructions, it's too late now. This analogy comes very close to the way the interpreter and compiler translator programs actually work with computers. An interpreter runs slowly, starts right away, and lets you see how things are going. Whereas a compiler takes extra preparation time before your program can run, but then lets it run very quickly. To help you remember the difference between an interpreter and a compiler, look at the words themselves. Inter means between. The interpreter is always between your program and the computer, and it translates line by line. To compile, on the other hand, means to pile together. A compiler piles together your entire program and translates the whole thing all at once. Which one you use on Planet Gobbledygook is entirely up to you. ভিডিওটা কি দেখেছো, তোমরা শুনতে পেরেছো? Yes, sir. Yes, sir. এবার কি কনসেপ্ট কি একেবারে ক্লিয়ার না, যে দুইটার মানেটা কি আলাদা কিভাবে করছে? Yes, sir. Yes, sir. এখন ধরো এটার সুবিধা অসুবিধা দুটাই আছে, এন্ড যে প্রোগ্রামিং যেটাকে চুজ করে। এখন কম্পাইলার ইউজ করছে সি, সি প্লাস প্লাস ইত্যাদি ইত্যাদি, করতেই পারে। আর ইন্টারপ্রেটার ইউজ করে হচ্ছে পিএইচপি, রুবি, পাইথন, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো একটাই পার্থক্য যে কম্পাইলার একেবারেই প্রথমেই তাকে ফুল জিনিসটা নিয়ে ইন্টারপ্রেট, মানে তার জিনিসটাকে ভাষাটা নিয়ে আমি নিজের দায়িত্বে নিয়ে পৌঁছায় দিচ্ছি। আর ইন্টারপ্রেটার হচ্ছে ওর সাথে থাকতে হয় সাথে সাথে, আমাকে বোঝাও, তুমি যেও না। এই দুইটা হচ্ছে পার্থক্য। এই জন্যই জাভাতে জেভিএম লাগে, তোমাদের জাভা জাভা মেশিন লাগে, ভার্চুয়াল মেশিন। এই জাভা ভার্চুয়াল মেশিনে আসলে ইন্টারপ্রেটারটা কাজ করে। তো জেভিএম ছাড়াই কিন্তু জাভা প্রোগ্রাম রান করে না। তো এই যখন লেভেল 2 তে দেখবা, তখন দেখবা যে জেভিএম এর একটা কাজ আছে জাভাতে। জাভাতে কাজ করতে এই জন্য জাভা ইন্টারপ্রেটার এই কনসেপ্টটা ইউজ করে। তো কম্পাইলার ল্যাঙ্গুয়েজটাকে ডাইরেক্টলি কম্পাইল করে মেশিন কোডে কনভার্ট করে রান করে। ইন্টারপ্রেটার প্রথমে রান করার জন্য রেডি, বা যখন মেশিনে যায়, ভার্চুয়াল মেশিনে জেভিএম যখন করে ইন্টারপ্রেট করে প্রতিটা কোড মেশিনের সাথে সাথে ধরে রান করে। তার মানে আমি ইন্টারপ্রেটার ইউজ করতে গেলে আমাকে মেশিনের সাথে সাথে আমার একটা ভার্চুয়াল মেশিন লাগে, যেটা হচ্ছে জাভার ক্ষেত্রে জেভিএম আছে। আর সির ক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল মেশিন লাগে না, সরাসরি কম্পাইলারে কম্পাইল করে সরাসরি মেশিনকে দিয়ে দেয়। তো ডিফারেন্স দুটো আছে, দেখে নিও। এটা যেগুলো বলতে আমি ডিফারেন্সগুলো এখানে বলা আছে। ফাইনালি কম্পাইলার কিভাবে কাজ করছে, তো সোর্স কোড আমরা এভাবে লিখছি, কম্পাইলার কম্পাইল করে মেশিন কোডে কনভার্ট করে দিচ্ছে, এভাবে মেশিন কোডে চলে যাবে। সি প্রোগ্রাম কিভাবে কাজ করে, তাহলে আমরা যে কোডগুলো লিখছি, তোমরা যখন ফাইলগুলো সেভ করো তখন দেখবে কি .c নামে একটা ফাইল হয়, তাই না? এটা তোমরা যখন সেভ করছো, এটা বেসিক্যালি যখন কম্পাইলারে তুমি রান কম্পাইল অপশনটা দিচ্ছ, F9 অথবা একটা অ্যারো আছে, কম্পাইলের একটা দিবা, এটা কম্পাইল করার সময় সেই এররগুলো চেক করে না। যদি তুমি দেখো যে লাইনে এরর আছে, সে কিন্তু কম্পাইল করতে পারে না। এররটা ক্লিক করে ফুল প্রোগ্রামটা শেষ হওয়া রান পর্যন্ত, রিটার্ন পর্যন্ত গিয়ে ওকে হলে অনলি দেন যেটা প্রোগ্রামটাকে সে রান করে। তো টোটাল প্রোগ্রাম ওকে হওয়ার পরে যে ফাইলটা তৈরি হয়, এটা হচ্ছে .c ফাইল, এটা হচ্ছে সোর্স ফাইল। এই ফাইলটা কম্পাইলার সাথে সাথে কি ফাইল তৈরি করে, যদি এরর না থাকে সঙ্গে সঙ্গে একটা অবজেক্ট ফাইল তৈরি করে। অবজেক্ট ফাইল তৈরি করার পরে আমাকে কম্পাইলার একটা হেডার ফাইল যোগ করে। হেডার ফাইলটা নিশ্চয় তোমরা দেখেছো যে আমরা
এরকম করে একটা হেডার ফাইল করি। হেডার ফাইলটা কি করতে হয়? ইনক্লুড করতে হয়। ইনক্লুড ডট stdio ডট h, তাই না? এটা লিখি না আমরা শুরুতে প্রোগ্রামের আগে, অথবা ইনক্লুড ম্যাথ ডট h হেডার ফাইল দেওয়ার পরে কিন্তু আমরা প্রোগ্রামটা শুরু করি, ইন্টিজার মেইন। আচ্ছা, এখন ধরো আমি এখানে নিলাম স্ক্যানএফ। যখন প্রোগ্রামিং এখানে আসলো, স্ক্যানএফ কথাটা, এটা তো একটা ফাংশন, এটা বেসিক্যালি স্ক্যান ফাংশন। স্ক্যান মানে স্ক্যান ফাংশন। এই ফাংশনটা কোথায় ডিফাইন করা আছে? কোন একটা হেডার ফাইলে আছে না? কোন হেডার ফাইলে আছে এটা? কোন আইডিয়া আছে? স্ট্যান্ডার্ড CDI হচ্ছে তাহলে স্টুডিও, এই যে আমি হেডার ফাইলটা দিলাম, তাহলে স্ক্যানিং, যখন স্ক্যানিং কিন্তু অনেক বড় কোডিং আছে। যদি তোমার হেডার ফাইলে ঘুরে দেখো, আমরা যদি ফাংশনের কথাটা বলছিলাম, আমি ফাংশনে খালি দুইটা ইনপুট দিয়েছি, অটোমেটিক কাজটা করেছে। বেসিক্যালি সে এখান থেকে যাওয়ার পরে হেডার ফাইলে খোঁজে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। যদি এটা না দাও প্রোগ্রাম রান করবে না, কারণ স্ক্যানে খুঁজে পাবেন স্ক্যানের মানেটা কি। কারণ কম্পিউটার কমাও বোঝে না, কমাটা না দিলেও সে কিন্তু কাজ করে না। তুমি অনেকে দেখেছো যে স্ক্যানএফের পরে যখন তুমি এ বি ভেরিয়েবল দিয়েছো, দুইটার মধ্যে কমা দেয়নি, তোমার কিন্তু নিচ্ছিল না, কারণ সে বুঝতে পারছে না। তো স্ক্যানএফ হচ্ছে এখানে আছে, এইটা কোথায়? হেডার ফাইলে। তো আমি অবজেক্ট ফাইলের সাথে হেডার ফাইল লিঙ্ক করাতে হবে না কাজ করার জন্য? হেডার ফাইলে তো আমার স্ক্যানএফটা আছে, এই জন্যই আমি কোড যেগুলো লিখলাম এটার সাথে ওই হেডার ফাইলের সাথে লিঙ্ক না করলে সে স্ক্যানএফ ফাংশনটা আটকাই দিবে। সব শেষ করার যে হেডার ফাইল যখন যুক্ত হয়ে যাবে, তখন একটা এক্সিকিউটেবল ফাইল হবে। অর্থাৎ এটা এখন এক্সিকিউটেবল মানে হচ্ছে exe ফাইল, কাজ করার জন্য। এখন তুমি এটা সিপিইউতে পাঠাই দিয়ে কাজ করো। তো সি প্রোগ্রামিং কি করে? প্রথমে কম্পাইল, আমরা যখন একটা মনিটরে লিখি, কোডগুলো কম্পাইল করে, কম্পাইল করার সময় F9 যে কমান্ডটা আমরা দিই, এরর থাকলে নেয় না, এরর যদি না থাকে সে একটা অবজেক্ট ফাইল তৈরি করে। হাওয়ার আমার কোডিং এর মধ্যে কিছু হেডার ফাইল লিঙ্ক করা ছিল, এই হেডার ফাইলগুলো আমার লিঙ্ক করতে হয় লিঙ্কারের সাহায্যে। লিঙ্ক করার পরে স্ক্যানএফ ফাংশন এখানে লেখা আছে, এই পারফর্ম করার পরে সে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে, যেটা হচ্ছে এক্সিকিউট করা যায়। এই ফাইলটা পাঠিয়ে দেয় হচ্ছে আমার সিপিইউ এবং প্রসেসরের মধ্যে। এটা কাজ করার পর একটা আউটপুট দেয়। এইভাবে সি প্রোগ্রামটা কাজ করে। এবার হেডার ফাইলের পারপাসটা তো বোঝা গেছে না, কেমনে কেন কাজ করে এবং না দিলে কি হয়। অনেকেই কিন্তু যদি হেডার ফাইল না দিয়ে কাজ করে দেখবো আটকে গেছে প্রোগ্রামটা। তো সি প্রোগ্রামিং কাজ করার সিকোয়েন্সটা হচ্ছে, সোর্স ফাইল লাগবে যে সি এক্সটেনশন, এটাকে কম্পাইলার কি করবে, এটাকে কোন ল্যাঙ্গুয়েজের নাম হবে, এটাকে শিখেছি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিনে কনভার্ট করে ফেলবে। মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে এটা হচ্ছে অবজেক্ট ফাইল তৈরি করবে, এর সাথে হেডার ফাইলটা যুক্ত করে দিবে। হেডার ফাইলটার উদ্দেশ্য হচ্ছে, আমি এখানে কিছু ফাংশন ইউজ করেছি যেটার এক্সপ্লেনেশনটা হেডার ফাইল মানে হেডার নামের লাইব্রেরিতে জমা করা আছে। এটা ডট সি ফাইলটা তৈরি করবে, অবজেক্ট ফাইল তৈরি করবে। হেডার ফাইল যোগ করার পরে এটাকে ওই এরর না থাকলে এক্সিকিউটেবল ফাইল করবে এবং স্ক্রিনে লোকজনকে দেয়। এইভাবে সি প্রোগ্রামটা কাজ করে। আমরা শেষের দিকে লাস্ট স্লাইড যেটা বলছিলাম, যে আমরা কোডিং গুলো অ্যালগরিদম পর্যন্ত ঠিক আছে, এক একটা প্রোগ্রামিং এর এক একটা সিনট্যাক্স আছে। তো এই পর্যন্ত আমরা অ্যালগরিদম ঠিক করবো। এখন যদি সি তে কনভার্ট করি, লাইক হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমরা এইভাবে একটা সেন্টেন্স লিখবো। ভয়েড মেইন, ভয়েড কেন আমরা পরে বলবো, এটা মানে ফাংশন একটা অংশ। এটা দিয়ে একটা সিনট্যাক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, প্রিন্ট ওয়াল হলো। এটা যদি সি প্লাস প্লাস করতে যাই, তাহলে দেখো আমি এখানে হেডার ফাইল যোগ করেছি কি stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল। আর ম্যাথ ফাইলটা কেন ইউজ করেছিলাম গত সেশনালে আমরা কি বলতে পারবো, আমরা কিন্তু ম্যাথ ফাইল ইউজ করেছি। Sir, all the math related terms like addition, subtraction, division is present in that header file. না, যদি আমি ম্যাথ না দিয়ে প্লাস মাইনাস করতে পারবো না, গত নেক্সট সেশনে দেখে নিও। স্যার রুট করার জন্য দিয়েছিলাম স্যার সি তে। কি জন্য? স্যার রুট আর পাওয়ারের ক্ষেত্রে ইউজ করছিলাম। তুমি ইউজ করেছো পিওডব্লিউ ফাংশন একটা, তাই না? রুট করার জন্য, তারপর স্কয়ার করার জন্য স্যার। স্কয়ার করার জন্য তোমার একটা ফাংশন ইউজ করতে পিওডব্লিউ। স্যার ম্যাথ হেডার ফাইল ছাড়াও স্যার এইগুলা রান হয় স্যার, শুধু একটা ওয়ার্নিং দেখায়।
না বুঝছি, মানে ম্যাথের ব্যাপারে বলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হচ্ছে বেসিক্যালি ইনপুট কি আছে আমাদের স্ক্যানএফ, আউটপুট প্রিন্টএফ। তাহলে স্ক্যানএফ প্রিন্টএফ তো ইনপুট আউটপুট, তো আমার এই ফাইলে হয়ে যাওয়ার কথা তাই না? স্ট্যান্ডার্ড ইনপুট ফাইলে Yes, sir. স্টিল কিন্তু Yes, a প্লাস বি দিলে কিন্তু কাজ করবে, ম্যাথ না দিলেও। আবার কম্পাইলার গুলো এটা অ্যাডজাস্ট করে নেয়, মাইনর এরর থেকে অ্যাডজাস্ট করে নেয়। যখন অনেক বড় বড় প্রোগ্রাম হবে তখন কিছু ক্রিটিক্যাল ইভেন্ট আছে ওই ফাইল ছাড়া হবেই না। এই জন্য আমরা ম্যাথ ফাইলটা যে রাখাটা ভালো, যে এটা ওয়ার্নিং দেখাবে না, বাট তোমাকে না দিলেও অ্যালাউ করে, ছোট প্রোগ্রাম হলে অ্যালাউ করে, বাট বড় যখন কমপ্লেক্স ইকুয়েশন আসবে তখন কিন্তু অ্যালাউ করবে না তোমার এখানে। আবার আমার পিওডব্লিউ তো একটা ফাংশন, ইত্যাদি ফাংশন গুলো আসলে এইগুলো ফাইলে থাকে। যাই যেটাই বলছি, এটা গেল সি যদি করি একই জিনিস, হ্যালো ওয়ার্ল্ড যদি আমি প্রিন্ট করতে চাই, সিনট্যাক্সটা পার্থক্য। এখানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম, আর ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট ফাইল, এবার নাম হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম ফাইল। হ্যাঁ, এটা হেডার ফাইল অ্যাড করছি। সিনট্যাক্সটা দেখো, এখানে প্রিন্টএফ নাই, তার জায়গায় কি দিয়েছে, সি আউট দিয়ে আউট দেখাচ্ছে। এটা যদি প্যাসকেলে লিখি আমি, সে একই জিনিস কিন্তু একটা লিখছে, প্রোগ্রামের নাম দিচ্ছে প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দিয়ে রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড, শুরু করেছে বিগেন এন। আমার কিন্তু সিতে বিগেন এন লেখা লাগে না, বাট প্যাসকেলে এটা লেখা লাগে। শুরু করলাম, রাইট লাইন করলাম, কি রাইট লাইন করবো, ভিতরে যেটা আছে। এখন কিন্তু আর প্রিন্টএফ নাই, মার্ক করেছো? সো জিনিস কিন্তু একই, এক একজনের স্টাইল এক এক ধরনের, বাট আমার কিন্তু প্রথমে কি করতে হবে লিখতে হবে, আর ভিতরে কি লিখতে হবে সব কিন্তু একই। এখানেও সি আউট ছিল, এই কন্টেন্ট লিখতে হবে। এখানেও প্রিন্টএফ ছিল, এই কন্টেন্ট লিখতে হবে। যদি আমি সিটা শিখে ফেলি তাহলে সি প্লাস প্লাসও কিন্তু পারি। আমি যদি একই জিনিস করতে হবে, খালি প্রিন্টএফের জায়গায় আমার হচ্ছে সি আউট দিতে হবে। যদি সি শিখে থাকি তাহলে প্যাস করে লিখতে পারবো। আমি জানি কন্টেন্ট এখানে দিতে হবে এবং আউটপুট দেখার জন্য রাইট লাইন লিখতে হবে। আর দু একটা দেখাই, যদি ওরাকল লিখি আমি, ওরাকল তো এসকিউএল ওরাকল ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানেই আমরা দিব বিগিন এন্ড সিনট্যাক্স। এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লিখছি, বাট এখানে সিনট্যাক্সটা কি হচ্ছে, ডিবিএমএস আউটপুট ডট পুট লাইন, এটা সিনট্যাক্স। অর্থাৎ ডাটাবেস আউটপুট দাও, পুট লাইনটা পুট করো। তো আমি কিন্তু জানি সিনট্যাক্স একই, যে আমার এখানে কন্টেন্ট দিতে হবে এবং এখানে একটা ইনস্ট্রাকশন দিতে হবে কি করতে হবে। যদি জাভাতে লিখি একই জিনিস, সিস্টেম আউট প্রিন্ট লাইন হ্যালো ওয়ার্ল্ড, খালি ওখানে একটা পাবলিক ক্লাস ডিফাইন করতে হয়। এটা পরে দেখবো কেন, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, OED বলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এর সিনট্যাক্স দেখো একই জিনিস, হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছি এবং তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে সিস্টেমের আউট দাও। সিস্টেম আউট মানে হচ্ছে প্রিন্টারে, মানে মনিটর আউটপুট দাও, কি দিব, ডট প্রিন্ট লাইন, কোন লাইন, এই লাইনটা। বেসিক, যেটা বেসিক পুরাতন প্রোগ্রাম ছিল, বিগিনার্স প্রোগ্রাম, ওটা কিন্তু সবচেয়ে ছোট বেসিক জিনিস, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এই যে এতগুলো ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছিলাম আমি, একটা কমন জিনিস কি বোঝা গেছে, যে ওরা শুধু স্টাইলটা সেম ফলো করে, আবার যে কাজটা করতে হয় তাদের এক একজনের এক এক স্টাইল আছে। আমি যদি সিটা বুঝি, বাকিগুলো কিন্তু ওই প্রোগ্রামিং এর সিনট্যাক্সটা জানলেই হবে যে এটা কিভাবে আউটপুট দেয়। এতটুকু বোঝা গেছে? স্যার বলো। স্যার স্যার আমরা এখানে ল্যাঙ্গুয়েজ এগুলো সবগুলা কি শিখা লাগবে? জি না, তোমরা শিখবা, আমাদের শেখাবো। বেসিক্যালি সিটা শিখবো আমরা, সি প্লাস প্লাসটা শিখবো, আর হচ্ছে জাভা শিখবো। আর ডেটাবেসের জন্য হচ্ছে আমরা PL SQL ওরাকল অথবা এরকম একটা জিনিস, ছোট একটা জিনিস, বেশি কিছু শিখবো না। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লেভেল 1-2 মধ্যে শেষ করে দিব, তারপর আমরা বাকি কাজগুলো করব। তো সি যদি শিখে যাও, হ্যাঁ, তাহলে কিন্তু সি প্লাস প্লাস কিন্তু দেখো একই কনসেপ্ট। সি প্লাস প্লাস যে শিখে যাচ্ছ, প্যাসকেল শিখবো না আমরা, জাভা কিন্তু একই কনসেপ্ট। আসলে বেসিক্যালি ওয়ার্ল্ডে এখন সবকিছুতে জাভা ইউজ হয়। মোবাইল অ্যাপস কোন ল্যাঙ্গুয়েজে লেখা? জাভা, তাই না? উইন্ডোজ কোন ল্যাঙ্গুয়েজে লেখা? পাইথন না? উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন ল্যাঙ্গুয়েজে লেখা? সি তে লেখা। উইন্ডোজ সি। তারপরে ইউনিক্স কোন ল্যাঙ্গুয়েজে লেখা? আচ্ছা, এগুলো তোমরা নিজেরা কোয়েরি করবা। হ্যাঁ, বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। আমরা এতক্ষণ এখান থেকে বোঝার চেষ্টা করলাম যে সির সিনট্যাক্স বুঝি, স্টাইলটা বুঝি, বাকি ল্যাঙ্গুয়েজে আমরা অনায়াসে শিখতে পারবো। খালি শিখতে হবে ওই ল্যাঙ্গুয়েজের স্টাইলটা কি, আদারওয়াইজ কনসেপ্ট প্রোগ্রামিং সব জায়গায় এক। এই জন্য তোমাদের জন্য ইনস্ট্রাকশন আমার জন্য ছিল যে সিটাকে ভালো করে বোঝো, কনসেপ্টটা বোঝো, ল্যাঙ্গুয়েজ তোমরা বাকিটা শিখে ফেলতে পারবো। এই ছিল আমার ক্লাস। এই টোটাল ক্লাসে কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে
জিজ্ঞাসা করতে পারো, না আমি ক্লাসটা ব্যাক করবো। তোমাদের নেক্সট পিরিয়ড কয়টায়? Sir, I have a question. 45। আচ্ছা ঠিক আছে, 5-7 মিনিটের সময় পাবো আমরা। Sir, I have a question. প্লিজ কন্টিনিউ, কি কোশ্চেন হচ্ছে বলো শুনি। Sir, is there any specific program where we should write only with the C language or with the C++ language? আচ্ছা, তোমার জাস্ট টু আনসার ইউর কোশ্চেন, হ্যাঁ, এটা টোটালি নির্ভর করছে তুমি কোন অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছ। আমি যদি বলি তুমি মোবাইল অ্যাপস এর জন্য ইউজ করবা, মোবাইল অ্যাপস এর জন্য স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম হচ্ছে জাভা ফার্স্ট অফ অল। হ্যাঁ, Yes, sir. আমার উত্তরটা কি বুঝতে পারছো তুমি? Sir, yes, sir. আচ্ছা, এখন ধরো তুমি তোমাকে একটা প্রোগ্রামিং করতে হলো, যেটা হচ্ছে তোমার আমাকে রোবট তৈরি করে রোবটকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, তাই এই রোবটের কন্ট্রোলিং এ অনেকগুলো মুভমেন্ট কন্ট্রোল করতে হয়, অর্থাৎ আমাকে তার মোটর, ইলেকট্রিক মোটর ঘোরাতে হবে, একটা ইত্যাদি টার্সিয়া ইত্যাদি ম্যানেজ করতে হবে। এটাকে আমার এমন ভাবে করতে হবে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, অর্থাৎ আমার ইন্টারপ্রিটেশন যদি প্রতিটা কাজেই যদি তাকে আমি বলি যে ভাই ওকে বোঝাইতে থাকো একটা, তাহলে কিন্তু সময় লাগবে। সময় লাগলে কি হবে, মুভমেন্টটা কাটা কাটা আসবে, ডিলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমার জন্য এই জাভা প্রোগ্রামিং না হয়ে আরেকটু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে পাইথন অথবা সি। সি দিয়ে করলে সিটা অলমোস্ট মানে সির কিন্তু কম্পাইলার, সে কিন্তু একবারে কম্পাইল করে সরাসরি ইয়াতে দিয়ে দেয়। আমরা দেখেছি না, কম্পাইলার একটু ফাস্ট কাজ করে, রেসপন্স ফাস্ট করে, তো Yes, sir. কম্পাইলারকে দিলে কম্পাইলার সরাসরি মেশিনকে দিলে মেশিন প্রসেসিং করে কুইকলি তার রোবোটিক মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারবে। তো সেক্ষেত্রে ওই প্রোগ্রামিং নিশ্চিতভাবে আমাকে সি করতে হবে। আচ্ছা, আরেকটা প্রোগ্রামিং আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটার নাম শুনেছো? Yes, sir. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে অলমোস্ট সিমিলার টু মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে লো লেভেলে করে। এটা কোনটা করে, যেগুলো হচ্ছে হার্ডওয়্যারকে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ যতগুলো ইন্ডাস্ট্রির হার্ডওয়্যার মুভ হচ্ছে এটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা হয়, ছোট লোয়ার লেভেলে। তো যেগুলো হচ্ছে ফ্যান্সি টাইপ, টাচ অ্যান্ড গো, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে জাভা ইত্যাদি ল্যাঙ্গুয়েজে লেখে। যেমন মোবাইল হচ্ছে টাচ অ্যান্ড গো, অবজেক্ট, ছোট ছোট জিনিসে টাচ করতে হয়, অবজেক্ট ওরিয়েন্টেড। আবার মেশিন কন্ট্রোল করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বেস্ট, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু লিখতে পারি না, মানে একটু ডিফিকাল্ট আমার জন্য। এই জন্য তার একটু আপার ভার্সন যেটা, সেটা হচ্ছে আমরা সিতে যাই। তো সি প্লাস প্লাস কিন্তু আরেকটু অবস্ট্রাক্ট, মানে একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো চলে আসে সি প্লাস প্লাস, ওর মডিউলে চলে যায়। তোমার কোশ্চেনে যদি আনসার করি, এটা নির্ভর করছে তুমি অ্যাপ্লিকেশন কোথায় যাচ্ছ। তুমি কি মানে কোনো হার্ডওয়্যারকে মুভমেন্ট করাতে যাচ্ছ, বাই ডিফল্ট পাইথন অ্যান্ড সি এদিকে নামতে হবে। আর যদি একটু মানে ফ্যান্সি টাইপ ইউজার ইন্টারফেস যেখানে বেটার, এটা করতে যাও, তাহলে তোমাকে উঠতে হবে তোমার হচ্ছে জাভার দিকে। এগুলোরও আরো প্রকার, রুবি দিয়ে করা যায়, শুধু তাই না, ডেটাবেজের জন্য যেটা করা লাগে, তুমি পিএসপি দিয়েও কিন্তু মানে ওয়েবসাইটের জন্য হচ্ছে HTML তোমাকে কোড শিখতে হবে, পিএসপি দিয়েও করা যায়। ডাটাবেজের জন্য তোমার PL/SQL হচ্ছে বেস্ট এখন, মানে পাওয়ারফুল, ওরাকল আছে, ইত্যাদি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ গুলো নির্ভর করছে তোমার অ্যাপ্লিকেশনটা কোথায়। আবার এই ইঞ্জিনিয়ারিং লেভেলে তোমাকে ল্যাঙ্গুয়েজ এত বেশি শেখার দরকার নাই, কারণ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, এই এফোর্টটা পরে নিতে পারবা। মিনিমাম শেখা উচিত সি, সি প্লাস প্লাস, জাভা এবং পাইথন, এই চারটা অবশ্যই শেখা উচিত এই লেভেলে। তোমার কি আমার যারা লেভেল 4 এর গতবার যারা রোবোটিক চ্যাম্পিয়ন আসলো, ওরা কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিল জানো? No, sir. সি, পাইথন ইত্যাদিতে, কারণ আমাকে রোবটকে মুভ করতে হয়েছে। এখন আমি বললাম যে আমি কম্পাইলার ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ইন্টারপ্রেটার, আমার তো দরকার এফিসিয়েন্সি, টাইম রেসপন্স কম। আমি বলছি ডানে ঘুরো, ডানে যদি ঘুরতে পারে, তো মেশিনের কাছাকাছি ল্যাঙ্গুয়েজে যেতে হবে। এই ডিসিশনটা তোমরা পরের দিকে নিতে পারবা যে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। আবার আমি নিশ্চিত তোমরা যখন লেভেল 3 উঠে যাবা, তোমরাও তখন এখন তো রোবট তৈরি করেছে, তোমরা ইউএভিটাকে কন্ট্রোল করতে পারবা, অনেক কিছু কন্ট্রোল করতে পারবো। শুধু তাই না, কম্পিউটার সায়েন্সের যে আমি বলেছিলাম জনককে, তোমরা আনসার করতে পারো না, কেউ জনক না, আমরা সকলেই এক একজন বিজ্ঞানী ইঞ্জিনিয়ার হিসেবে। আমার নিজের থিওরি নিজেই আবিষ্কার করব, নিজের প্রোটোকল নিজেই ডেভেলপ করব। এই জন্যই আমাদের নামটা হচ্ছে CSE, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অন্য কোনো ডিসিপ্লিনে কিন্তু সায়েন্স কথাটা নাই।
যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সায়েন্স তৈরি হয়ে গেছে, সায়েন্স মানে সূত্র তৈরি হয়ে গেছে, ওইটা তারা ম্যানিপুলেট করে কি ধরনের কম্বিনেশন করতে হবে সেটাই করবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, নেভাল ইঞ্জিনিয়ার, যত ইঞ্জিনিয়ার আছে সব কিন্তু ইঞ্জিনিয়ার, অর্থাৎ সায়েন্স তাদের কিছু নেই, বেসিক সায়েন্স তাদের আছে। আমাদের কিন্তু সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার, অর্থাৎ আমরা নিজেরাই সূত্র তৈরি করবো নিউটনের মতো করে আমরা অ্যাপ্লাই করবো। এই জন্য ক্রিয়েটিভিটি দরকার হচ্ছে সিএসসির জন্য খুব বেশি। আর সিএসসি তোমাদের এই মাথার মধ্যে খালি এই চিন্তাগুলো ঘুরবে কিভাবে প্ল্যানিং করবে, যখন প্ল্যানিং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তুমি যে কোনো কিছু তৈরি করতে পারো। শুধু তাই না, মেকানিক্যালের যে পার্টস গুলো মুভ করছে এটা প্রোগ্রামিং কে করে, সিএসসির গ্রাজুয়েট। তারপরে মোবাইলের যে তৈরি হচ্ছে তোমার র্যাম রমের যে প্রোগ্রামিংটা সিএসসি কেই করতে হবে, অর্থাৎ পার্টস তারা লাগাচ্ছে তৈরি করছে বাট কন্ট্রোল কিন্তু করছে সিএসসি। এই জন্য সিএসসির অনেক স্কোপ এবং অনেক মানে ক্রিয়েটিভিটির অপশন থাকে তুমি, এবং যুগে যুগে এগুলো বাড়ছে। এই যে তোমার ধরো ফেসবুক বলো, টুইটার বলো, এক একদিন এক এক জিনিস আসতেছে, সবই কিন্তু সিএসসি ইঞ্জিনিয়ারদের মাথা থেকে এসছে। কারণ তারা কনসেপ্টটা মাথায় রাখে, ছোট ছোট করে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে পরে ইমপ্লিমেন্ট করে। একটা ফেসবুকে কিন্তু কয়টা ল্যাঙ্গুয়েজ আছে আইডিয়া আছে কত? মোর দ্যান 10 ল্যাঙ্গুয়েজ আছে এখানে। কারণ তোমার ভিডিও মুভ করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ লাগে, তারপরে অডিওর জন্য একটা ল্যাঙ্গুয়েজ লাগে, ফাইলের জন্য একটা লাগে, ডাউনলোডের জন্য একটা লাগে, এক একজনের জন্য এক একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, পরে কালমিনেশন একসাথে করে একটা আউটপুট দিয়ে দেয়। তো তোমাদের এটা যদি বেসিক শিখে ফেলতে পারো, এটার উপরেই তোমাদের 4টা বছর যাবে, সির বিভিন্ন শাখায় শাখায় সাবজেক্ট তোমার চলে আসবে। এবার কি বোঝা গেছে? আমি কিন্তু ক্লাস শেষ করছি, কারো কোনো জিজ্ঞাসা আছে? অ্যাটেন্ডেন্স কি চ্যাট বক্স থেকে নেবেন? হ্যাঁ, আমি চ্যাট বক্সে নিয়ে নিব। কেউ কি আছো অ্যাটেন্ডেন্স দিতে পারোনি এখনো? যদি না দিয়ে থাকো আমি যদি অন রাখছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে ব্রেক করতে পারো যারা দিয়েছো। ফাইনালি কোশ্চেন করি, আজকে বেসিক যে প্রথম ক্লাস, এই ক্লাসে কারো কোনো কি মানে কোয়ারি আছে যে সেটা একটু রিপিট করলে ভালো হতো? স্যার বলো। স্যার যেই 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বললেন স্যার, সি, সি প্লাস প্লাস, পাইথন আর জাভা, স্যার স্যার এগুলা শিক্ষার কি কোনো ফ্লো আছে যে স্যার যে সি পরে সি প্লাস প্লাস শিখতে হবে, তারপর পাইথন, তারপর জাভা, নাকি আমি পাইথন আগে শিখতে পারি তারপর যদি আমি সিতে সুইচ করি কোনো কি প্রবলেম হবে স্যার? আমি বলি সি এবং পাইথন হচ্ছে কাছাকাছি সিনট্যাক্স, মানে লেভেলের জন্য হচ্ছে আমরা আসলে লেভেল 1 কে পাইথনে শেখাই, হ্যাঁ, বাট তোমাদের জন্য আমরা পাইথনের কোর্স একটা চালাবো পরে, হ্যাঁ, বাট স্যার আমাদের যেমন একটা পাইথনের কোর্স স্যার অলরেডি হয়ে গেছে স্যার। হয়ে গেছে তোমাদের? তেমন কিছু বুঝতে পারিনি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা একটা ওইটা হচ্ছে এডিশনাল কোর্স করছি, এটা সিলেবাসের বাইরের অংশ, তাই না? জি স্যার, আচ্ছা, জিরো ক্রেডিট কোর্স ছিল স্যার। আচ্ছা, এটা মানে এডিশনাল কোর্স। আচ্ছা, পাইথন এবং সি এটা হচ্ছে বেসিক ইনিশিয়াল স্টার্ট, হ্যাঁ, আর এটার পরেই চলে যেতে হয় অবজেক্ট ওরিয়েন্টেডে। তো অবজেক্ট ওরিয়েন্টেড আমরা আসলে সি প্লাস 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 জাভাটা শেখাই, এইটা দুইটা শিখলেই তোমাদের লেভেল 2 পার হয়ে যায়। এরপরে তোমার যখন এক্সপার্টিস গ্রো করে তখন তোমরা ব্যক্তিগত সময়ে বাকিগুলো শিখতে পারো। সিকোয়েন্সটা হচ্ছে সিটা বেস মাদার এবং পাইথনটা একটু আপার লেভেলে বা র লেভেলে একটু। তো পাইথন একটু কিছুটা বুঝবা, এখন সি পড়ার পরে আবার পাইথনে ব্যাক করে দেখো যে অনেক কিছু শিখতে পারবে পাইথনের। প্রথমত বোঝো নাই তো, কারণ তোমাদের তো থিওরিটিক্যাল বেস ছিল না, সি কিন্তু থিওরিটিক্যাল বেস হয়ে যাবে। তো কেউ যদি এফোর্ট নিতে চাও আগে সিটা খুব ভালোভাবে শেখো, এইটার উপরে বেস করে তুমি পাইথনটাকে রিফাইন করতে পারো এবং সি প্লাস প্লাস এবং জাভা এটার উপরেই তোমাদের এক্সপার্টিস গ্রো হয়ে যাবে। স্যার সিটা আগে প্রথমে শিখতে হবে স্যার ভালো করে স্যার, তারপর পাইথন। জি জি জি, হ্যাঁ, মানে পাইথন তোমরা যদিও আগে করে ফেলেছো একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করার জন্য, বাট অনেকেই বুঝতে পারার কথা না, কেন করছো সেটা বুঝো না, তাই না? কিছু একটা দিলে কিছু একটা হয় এটা বুঝেছো। এখন কিন্তু তুমি দেখো আমরা লাইন বাই লাইন ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোনটার কি কাজ হয়। যদি এই কাজটা বোঝো এবং এটা মেশিনে কোথায় কিভাবে কাজ হচ্ছে, তখন যে কোনো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তুমি এটাকে ম্যানিপুলেট করতে হবে। যেটা একটা উদাহরণ একটু আগে দিলাম, তাই না, যে একই জিনিস কে কিভাবে করে। আবার কনসেপ্টটা কিন্তু সকলেরই একই, মানে বাট ওয়ে হচ্ছে ডিফারেন্ট হতে পারে। তো এখন আমি তোমাদের সাজেস্ট করব এই মুহূর্তে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে মাথায় না রেখে সিটার উপরে কনসেন্ট্রেট করো, সিটার সবগুলো জিনিস শিখে ফেলো। এরপরে পাইথন যদি একবার করে ফেলেছো ওটা পাইথনটা রিভিজিট করো, যে দেখি কি করেছিলাম, তখন দেখবে যে অনেক কিছু বুঝতে পারছো পাইথনে।
আর লেভেল 2 তে গিয়ে তোমরা যখন সি প্লাস এবং জাভা শিখবা তখন তোমাদের সির এর নলেজটা কাজে লাগবে। এই জন্য সির যদি কারো একটু দুর্বলতা থাকে সে কিন্তু পরের লেভেলে গিয়ে একটু ডিফিকাল্টি হবে। বুঝতে পেরেছি স্যার। আর তোমাদের অনেক অপরচুনিটি, আর তোমাদের ব্যাচটা খুব ভালো আমি জানি। তোমরা যদি এই প্রোগ্রামিংটা স্ট্রং হতে পারো অপরচুনিটি অনেক বেশি। আমরা লেভেল 2-3 থেকে কম্পিটিশনে চলে যাব এবং ওয়ার্ল্ড লেভেলে সবসময় সিসি ডিপার্টমেন্ট করে, এবং তোমাদের কাছে তোমাদের মাথা হচ্ছে ফ্রেশ, তোমার বেশি ইনোভেটিভ আইডিয়া দিতে পারবে। হ্যাঁ, নিউটনের আবিষ্কার কোন বছর হয়েছিল, কত বছরের মধ্যে আইডিয়া আছে? তো সমস্ত আবিষ্কার কোন বছরের মধ্যে হয়েছে? ছোটবেলায় 25 এর নিচে 19 to 29 না স্যার? 25 এই মানে এরকম টাইমে, তাই না? জি স্যার। তো ওই মুহূর্তে ব্রেন গুলো ফ্রি থাকে এবং মানে তোমার ম্যানিপুলেশনের ক্ষমতা থাকে অনেক বেশি। তো এই জন্যই তোমাদের টাইমটা খুব পারফেক্ট টাইম একটা টেকনোলজিকে অ্যাডপ্ট করা। তোমরা যদি এগুলো করতে পারো তোমার পরবর্তীতে সবকিছু ইজি হয়ে যাবে। তো তোমাদের ব্রেন ফ্রেশ আছে, এখন ফেসবুক থেকে ব্রেনটা সরাই ফেলে সির মধ্যে ঢুকাই ফেলো, তাহলে দেখবে যে অনেক কাজে লাগছে। তো অসংখ্য ধন্যবাদ। আমরা সেশনাল ক্লাসে বাকি কোয়ারিগুলো ক্লিয়ার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।